আপা, পুলিশ কি বলছে? আব্বার সাথে দেখা করছিস? কথা বলছিস? দরজা খুলে ওকে দেখেই উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ল নূর। নীরা ক্লান্ত চোখে তাকালো। সারাদিন থানা হাজত করে করে সে এখন পরিশ্রান্ত। কাঁধের ব্যাগটা খুলে ছোট বোনের হাতে দিয়ে বলল। আব্বার সাথে কথা বলতে পারি নাই, ওরা দেখা করতে দিল না। নীরা ভেতরে ঢুকে গেল। সিটকিনি আটকে ওর পিছু পিছু হাঁটতে লাগলো নূর। দ্বিতীয় প্রশ্নটা করলো এবার। কেন? ওরা কি বলছে? বেসিনে মুখ ধুতে এগুলো নীরা। বেসিনটা বেশ ময়লা হয়েছে। সাদা রংটার ওপর হলদে হলদে দাগ বসেছে। ইস, কি বিশ্রী! গা ঘিনঘিন করে উঠল। কিন্তু এখন বেসিন পরিষ্কার করবার মতো ধৈর্য ওর নেই। চুপচাপ মুখে পানি ছিটাতে লাগলো। নূরের প্রশ্নের উত্তর দেবার আগ্রহ নেই। নূর অপেক্ষা করল। কথা না বাড়িয়ে গামছা আনতে ছুটল। বড় বোনকে সে চেনে। কম কথা বলা মানুষ, সহজে বলবে না, সময় নেবে। তারপর অবশ্য সব বলবে কিনা সন্দেহ, কিছু কিছু বলবে। হাত মুখ মুছে নীরা তাকালো বোনের দিকে। রাতে খেয়েছিস? তুমি ছাড়া খাই কখনো? নূর গাল ফোলালো। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে নীরা। গামছাটা বারান্দায় নেড়ে ফিরে আসে। রান্নাবান্না কিছু হয়েছে? বাস রান্না আছে, সবজি টবজি কিছু নাই। ডিম আছে? হুম। চল ভিজে দিচ্ছি। মাথা নাড়ে নূর। নীরা এগোয় রান্নাঘরের দিকে। ফ্রিজে একটা মাত্র ডিম অবশিষ্ট আছে। ড্রয়ার ফাঁকা। শাকসবজির বালাই নেই। অবশ্য থাকলেও লাভ ছিল না। এই মুহূর্তে রাঁধতে বসা সম্ভব নয়। ডিম ভেজে দুবোন খেতে বসে। তখনই কথাটা আবার তোলে নূর। তারাই কি হইল বললি না যে? নীরা হাত থামিয়ে তাকায়। মুখে ভাতের দলা গিলতে গ্লাসে চুমুক বসায়। ধীরে সুস্থে জানায়। ভালো উকিল খুঁজতে হবে যে আব্বার জামিনের ব্যবস্থা করবে। জিজ্ঞেস করে নূর। উকিলের তো মেলা খরচ, তুই সামলাতে পারবি? কথাটা নীরা ভাবেনি তা নয়। উকিলের খরচা নেহাত কম নয়। মামলা চালাতে আবার জামিন করাতে বেশ ঝক্কি পোয়াতে হবে। গোপনে দীর্ঘশ্বাস ফেলে বলে। দেখি কি করা যায়। আপাতত টিউশনির বেতন কিছু আছে হাতে, ব্যাংকেও খোঁজ নিয়ে দেখতে হবে কোনো টাকা পয়সা যদি। আব্বার চাকরিটা তাহলে থাকবে না? না আপা। অসহায় মুখ করে শুধায়। নীরা হতক্লান্ত হাসে। বলে। মামলা টামলা এত ঝামেলার পর চাকরি থাকে নাকি পাগল? নূর বোঝে সে ছোট নয়। হঠাৎই একটা আর্তনাদ বেরোয় ওর বুকের ভেতর থেকে। ওরা যাই বলুক আপা, না আমাদের আব্বা কোনো টাকা চুরি করে নাই। পুলিশ মিথ্যা মামলা ধরে নিয়ে গেছে তারে। আমার আব্বা অপরাধী না, হইতেই পারে না। বলেই ছুটে চলে যায় সেখান থেকে। প্লেটে তখনও অবহেলে পড়ে আছে অর্ধেক খাবার। নীরা পিছু ডাকতে গিয়েও ডাকে না। নীরবে নিঃশব্দে নিজের খাওয়া শেষ করে। টেবিল গুছিয়ে রেখে শুতে চলে যায়। বিছানায় উপর হয়ে শুয়ে ফোপাচ্ছে নূর। কাঁদছে হাউমাউ করে। সেই কান্না থেকে আনমনে ঝাপসা হয়ে আসে নীরার দুটি চোখ। এই ছোট্ট বাসায় শোবার ঘর মাত্র দুটো। একটাই ওরা দুবোন। অন্যটাই ওদের বাবা নাজমুল হুদা থাকতেন। সংসারে মা নামক ছায়াময়ী নেই অনেক দিন হলো। নূরের 5 বছর বয়সে তিনি গত হয়েছেন। স্ত্রীর মৃত্যুর পর নাজমুল হুদা আর বিয়ে খাওয়া করেননি। ব্যাংকের নিম্নপদস্থ একটি স্বল্পবেতনের চাকরির সম্বল করে তিনি মানুষ করে চলেছিলেন দুটি কন্যাকে। আহামরি সুখ নয়, তবে দুঃখও ছিল না তেমন। দিনগুলো যাচ্ছিল ভালোই, কিন্তু হঠাৎ নেমে এলো ঝড়। প্রবল কালবৈশাখীর দাপটে যেন এক নিমেষেই তছনছ হয়ে গেল সব। চুরির দায়ে জেলে গেলেন নাজমুল হুদা। দু বোন পড়ল অথৈ জলে। যেখান থেকে উদ্ধারের পথ ওদের জানা নেই। বাইরের দরজার সামনে দাঁড়িয়ে নীরা ভীষণ বিরক্ত বোধ করছে। দরজায় কলিং বেল টিপতে গিয়ে চমক খেয়ে এসে সুইচ বোর্ডের নিচে একটা কাগজ ঝোলানো। ল্যামিনেটিং করা বড় কাগজে কম্পোজ করে লেখা, সুইচ চাপবেন না, চাপ দিলে শক লাগবে। এরপর শক খেয়ে উল্টে পড়ে থাকলে কর্তৃপক্ষ দায়ী নেই। বড়ই বিরক্তের কথা। আরে বাবা, সুইচ টিপে যদি কাজই না হয় তবে বৃথা সেটা ঝুলিয়ে রাখার কি আছে? লোককে দেখাতে হবে যে তোদের বাড়িতে কলিং বেল আছে। হাসছ। বাড়িটার মূল ফটক দিয়ে ঠোকার সময়ও এরকম বিরক্ত লেগেছে ওর। মূল ফটকের পাশে প্রাচীর সংলগ্নে একটা বোর্ড ঝুলানো। সেখানে লেখা, এই বাড়িতে কিছু কুকুর পোষা হয়। এতই ভেতরে প্রবেশের ক্ষেত্রে সাবধান। কুকুর নীরার পছন্দ নয়। অতি অপছন্দের এই প্রাণীটিকে নীরা ভয় পায়। সারাক্ষণ কারণ নেই অকারণে ঘেউ ঘেউ ডাক ওর অন্তরাত্মায় কাঁপিয়ে দেয়। সুতরাং ঢুকতে গিয়েই সে একটা বাধার সম্মুখীন হয়েছে। নিজের অন্তরের ভয় তাকে বাধা দিয়েছে।
তবুও প্রয়োজনের খাতিরে সে ভেতরে ঢুকতে বাধ্য। জীবনে কখনো কখনো প্রয়োজনটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আবেগের দাম তখন আর থাকে না। নীরার প্রয়োজনের কাছেও এখন ভয় নামক আবেগ মূল্যহীন। দোতলার বারান্দায় একটা কংক্রিটের ওপর বাড়ির নাম খোদাই করা হয়েছে রঙ্গন নিলয়। নামটা বেশ চমৎকার। নীরার এই নামটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু নাম ছাড়া বাড়ির অন্য কিছুই তার পছন্দ হয়নি। না বাড়িটার চেহারার জন্য নয়, বেশ বড়ই আছে বাড়িটা। দোতলা ধরনের সুন্দর আভিজাত্যপূর্ণ বাড়ি, কিন্তু বেশ পুরনো। বাড়ির প্রাচীরে সবুজের শ্যাওলা ধরা, তারপর লতানো পাতাবাহারের গাছ। অদ্ভুত রহস্যময় একটা বাড়ি, কোলাহলহীন, আশ্চর্য নীরবতায় ঘেরা। বাড়ির ভেতর ঢুকেছে অবধি এখনো পর্যন্ত কোনো কুকুর তার চোখে পড়েনি, অথচ দারোয়ান লোকটাও ওকে সাবধান বাণী শুনিয়েছে। আপা, আস্তে ধীরে যায়েন। বাড়িতে 3খানা কুত্তা আছে, বিদেশি কুত্তা। অপরিচিত লোকরে দেখলে কামড় দেয়। সেই থেকে ভয় ওকে জেঁকে ধরেছিল। ভীতু ভীতু দুধের চোখে দরজায় কড়া নাড়ালো নীরা। কিছুক্ষণ বাদে শুনতে পাওয়া গেল, কেডায়? আন্দাজ করেছিল ভেতর থেকে সুমিষ্ট রমণের কণ্ঠস্বর শুনতে পাওয়া যাবে, কিন্তু তার পরিবর্তে একটা কম বয়সী মেয়েলি কণ্ঠ কাট কেটে গলায় প্রশ্ন করল। নীরা ইতস্তত করে বলল, দরজাটা একটু খুলুন, প্রয়োজন ছিল। কি প্রয়োজন? জলদিই বলেন, না বললে দৌড় খুলুম না। নীরা ভারী বিপাকে পড়ল। এভাবে দরজার বাইরে দাঁড়িয়ে পরিচয় দেওয়া যায় নাকি? একটু বিরক্ত, একটু বিব্রত হয়ে বলল, আসলে আমাকে পড়াতে আসতে বলা হয়েছিল এখানে। কি কি কইলেন? দরজা খোলার শব্দ হলো। একটি কম বয়সী মেয়ে দরজা ধরে দাঁড়িয়ে, পরনে সালোয়ার কামিজ, মাথায় চূড়া করে খোপা বাঁধা, ঘামে ভেজা মুখে রাজ্যের বিরক্তি। নীরাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলল, নাম কি আপনার? পড়াইতে আইছেন? জি, ফরিদুর রেজা সাহেবের সাথে কথা হয়েছে। কিন্তু সাহেব তো বাড়িত নাই, আপনি বরং পরে আইসেন। নীরার ইতস্তত ভাব বাড়ল, বই কমল না। এতদূর এসে না পড়িয়ে চলে যাবে? এতটা সময় শুধু শুধু নষ্ট হবে। ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে খ্যাক করে উঠল মেয়েটি। কি হইল? দাঁড়ায় রইছেন কেন? মাথা নাড়িয়ে চলে যাচ্ছিল নীরা, কিন্তু সেই মুহূর্তে আর একটা কার যেন কণ্ঠ শোনা গেল। এই আঙ্গুর, কে এসেছে রে? না চাইতো দাঁড়াতে হলো ওকে। একজন হৃষ্টপুষ্ট মহিলাকে দেখা যাচ্ছে, কণ্ঠস্বর অতীব শীতল। মহিলাটি সোজা দরজায় এসে দাঁড়ালেন। আঙুর নামের মেয়েটি কিছু বলবে তার আগেই মিষ্টি করে বললেন, কে তুমি মা? এখানে কেন এসেছো? জি, ফরিদুর সাহেব আসতে বলেছিলেন। কাকে যেন পড়াতে হবে। ফরিদ ডাকছে? ও, তুমি টিউশনি করাও? মহিলাটি জানতে চাইলেন। নীরা মাথা নাড়ল। জি, মাঝে মাঝে দু একটা। বাহ, ভালো। এসো ভেতরে এসো। যদিও তোমার ছাত্রী বাসায় নেই। নেই? ও আচ্ছা, আমি তবে যাই, পরে আসবো। ফিরে যেতে উদ্যত হলো নীরা, কিন্তু মহিলাটি বাধা দিলেন। সে কি, ছাত্রী নেই বললেই ফিরে যেতে হবে নাকি? এসো এসো, তোমার সঙ্গে কথা আছে। কিন্তু আরে এসো তুমি। নীরা যেতে চাইল না, কিন্তু মহিলার জোরাজোরের কাছে হার মানতে বাধ্য হলো। তিনি জোর করে বাড়ির ভেতরে নিয়ে এলেন। ভেতরে ঢুকে নীরার চক্ষু চড়ক গাছ, দারুণ ডেকোরেশন করা বাড়ি। দেওয়ালে দেওয়ালে চমৎকার পেন্টিং, শোপিস, ফুল ভরা বড় বড় ফুলদানি। আভিজাত্যের ছোঁয়া যেন প্রতি পরতে পরতে। মিসেস পরিতা ওকে নিয়ে বসালে নিচতলার আলিশান বসার ঘরটিতে। রাজকীয় সোফার নরম গতিতে বসল নীরা, আড়ষ্ট ভঙ্গিতে। গলা উজিয়ে আঙুর নামের মেয়েটিকে উদ্দেশ্য করে নাস্তা আনবার নির্দেশ দিলেন। তারপর শুরু করলেন তার গল্প। মিসেস ফরিদার সঙ্গে আলাপ সেরে বেরোচ্ছিল নীরা। চমৎকার এই বাড়িটিতে সময় কেটেছেও চমৎকার। মিসেস ফরিদার ব্যবহার অমায়িক, মিশুক মানুষ তো। অল্প কিছুক্ষণের আলাপেই নীরাকে কাছে টেনে নিয়েছেন, আচরণ করেছেন পুরনো পরিচিত মানুষের মতো। ভালোই লাগছে ওর, কিন্তু ভয় ভয়ও লাগছে একটু। ফরিদার কথা অনুযায়ী তার দুটি যমজ কন্যাকে পড়ানোর ভার নীরার, যারা কিনা দুষ্টুমি চূড়ান্তে। এর আগে নাকি কোনো গৃহশিক্ষক তাদেরকে পড়াতে পারেনি, ক্ষান্ত দিয়ে ফিরে গেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে অবস্থা বেশি সুবিধার না। এদের পড়াতে হবে ওর। ভয় হচ্ছে ঠিকমতো পারবে কি না, কিন্তু এই সুযোগটা ছেড়ে দিতেও চাইছে না। দুজনকে পড়ালে মাসে 8,000 টাকা পাবে, সেজন্য 1.5 ঘন্টা দিলেই হবে, যেটা এখন ওর জন্য জরুরি। সকালে উকিলের সঙ্গে দেখা করতে গিয়েছিল সে, কেসের ব্যাপারে আলোচনা করেছে। নাজমুল হুদার জামিন নাকি এত সহজেই পাওয়া যাবে না, কোর্টে মামলা উঠবে, খরচ তো কম নয়।
ভাবতে ভাবতেই এগোচ্ছিল। হঠাৎ সামনে তাকাতেই ফিলে চমকে উঠল। 3টে বড় বড় কুকুর মুখ হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। ও তাকানো মাত্রই গলা ফাটিয়ে চিৎকার শুরু করলো যারা। ঘেউ ঘেউ ঘেউ, বোধহয় এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে ওর উপর। নীরা কিছু না ভেবেই ফট করে জ্ঞান হারালো। চোখ মেলতেই মুখের ওপরে দুটো মানব মূর্তিকে দেখতে পেল নীরা। একই রকম চেহারায় দুজন কিশোরী ঝুঁকে পড়েছে ওর ওপর। নীরার জ্ঞান ফিরেছে বুঝতে পেরে সরে গেল ওরা। হাত ধরে টেনে নিয়ে তুলল ওকে। সোজা হয়ে বসতেই টের পেল ঘরের আরও 3 জোড়া কৌতূহলী চক্ষু তার উপরেই নিবদ্ধ। অস্বস্তিতে গাঁট হয়ে রইল নীরা। কি বলবে ভেবে পেল না। আচ্ছা, সে এমন বেক্কেলের মতো ঠাস করে জ্ঞান হারালো কেন? মিসেস ফরিদা সামনে বসেছিলেন। ওকে উঠতে দেখে ব্যস্ত হয়ে পড়লেন। কি ব্যাপার মা, তুমি তখন পড়ে গেলে কেন? কি হয়েছিল? আসলে শরীর খারাপ ছিল তোমার? এরকম অবস্থায় বাইরে বেরোনো কি ঠিক? যদি গেটে না হয়ে রাস্তায় মাথা ঘুরে? না না, শরীর খারাপ নয় আসলে। অনেক হাতরেও আসল কথাটা কওয়া হলো না আর। তার আগেই পাশ থেকে যমজ কন্যা দুটির একজন ফট করে বলে বসলেন। আরে মামুনি, উনি তো কুকুর দেখে ভয় পেয়েছিলেন, দেখলে না? ন্যানি আর টিউ যেই চেঁচিয়ে উঠলো, উনি অমনি উল্টে পড়লেন। মেয়েটা হাসতে লাগলো দাঁত বের করে। পাশের জন্য সেই হাসির তালে তাল মিলিয়ে হাসা শুরু করলো। নীরা ভারী অপ্রস্তুত হয়ে পড়লো তাতে। অপরিচিত মানুষের বাড়িতে এসে কি বেজ্জতিটাই না হলো। ছি ছি ছি, মনে করে নিজেকে সহস্রাধিক ধিক্কার জানালো সে। মেয়ের কথাই অবাক হলেন মিসেস ফরিদা। বিস্ময়ী মুখে হাত চাপা দিলেন। ও মা, তাই নাকি? তুমি ওদের দেখে ভয় পেয়েছিলে? কাদের? বোকা চোখে তাকালো নীরা। পূর্বোক্ত যমজ কন্যাটি লাফিয়ে উঠল। ওই যে ন্যানি আর টিউ। নীরা ঠিক বুঝলো না যেন। ন্যানি আর টিউ, এগুলো কি কুকুরের নাম? এর আবার কুকুরের নামও রেখেছে নাকি? নীরা বুঝতে পারেনি। টের পেয়ে অন্য যমজটিবার মুখ খুলল। আরে, উনি তো চিনেননি। ন্যানি, টিউ আর ম্যাক হলো আমাদের পেশেন্টের নাম। তুমি ওদের দেখে ভয় পেয়েছিলে? দ্বিতীয়বার প্রশ্ন শুনলেন মিসেস ফরিদা। নীরা প্রচণ্ড লজ্জায় কুকড়ে গেল। এমন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন সে বোধহয় পূর্বে কোনোদিনও হয়নি। মাথা নিচু করে বলল, জি। ওরা হঠাৎ ঘেউ ঘেউ করে উঠল। ভেবেছিলেন কামড়ে দেবে? মেয়ে দুজন হাসতে লাগলো। এ সময় ঘরে থাকা অন্য মানুষটি কথা বলে উঠল। উনি বহুত ভয় খাইছেন ম্যাডাম, ভয়ে ফিট খাইছেন। নীরা তাকালো। আঙুর নামের মেয়েটি মেঝেতে বসে হাসছে, তার পান খাওয়া লাল লাল দাঁত বের করে। এই ফাঁকে আরেকজনের দিকে নজর পড়ল ওর। একজন যুবা পুরুষ ঘরের দরজা সংলগ্ন সিঙ্গেল সোফাটায় বসে আছেন। অভিব্যক্তিহীন শান্ত চোখ দুটি ওর ওপরেই নিবদ্ধ। নীরার এবার আরও খারাপ লাগলো। এতগুলো মানুষের সামনে সে এমন নাকাল হলো। ওদের হাসাহাসি পর্বে বাদ সেধে ধমকে উঠলেন মিসেস ফরিদা। এসব কি হচ্ছে টুইটুম্পা? এরকম দাঁত বের করে হাসছিস কেন তোরা? আর আঙ্গুর, তোরাই বা কি মতি? অসুস্থ মেয়েটার জল খাবারের ব্যবস্থা না করে এখানে বসে দাঁত কেলাচ্ছিস? যা বলছি, কমলার রস করে আন। টুই এবং টুম্পা দুই চমচ কন্যা মুখ বন্ধ করলো। আঙুরও হাসি থামিয়ে উঠে দাঁড়ালো। মিসেস ফরিদা রাগ করে ঘর থেকে বেরোতে যাচ্ছিলেন। মেয়েদের কর্মকাণ্ডে তিনি বেশ বিরক্ত। এসব কি? অপরিচিত মানুষের সামনে ধমক দেওয়ার অপমানিত বোধ করল আঙুর। একটা ভেঙচি কাটল কর্তির অগোচরে, কিন্তু অগোচর রইল না তা। দু বোনের একজন কথা বলে উঠল। মামনি, দেখো দেখো, আঙুর তোমাকে ভেঙচি কাটলো। সঙ্গে সঙ্গে ফিরে তাকালেন তিনি তীক্ষ্ণ চোখে। আঙুর দাঁত দিয়ে জিভ কাটল। সিসি আপা, কি মিশা কথা কন? আমি বেংসি কেমনে কাটুম? আমি কি বেকামুখী? আমার মুখে তো বেংসি আসেই না। এমন মিথ্যাচারে অবাক হয়ে গেল মেয়েটি। ইস, মিথ্যা বলছো কেন? আমি দেখলাম না। খুব দেখছেন? দেখেছি তো। হ জ্বর বড় এদের কৃত্য দেখে চোখ বড় বড় করে তাকালো নীরা। তার বাড়িতে এরকম কাণ্ড হয় না কখনো। কাজের মেয়ে আর বাড়ির মেয়ে এমন কোমর পেতে ঝগড়া হয় না। অবশ্য হবেই বা কী করে? তাদের বাড়িতে তো এই মানুষগুলি নেই। ঝগড়া বন্ধ হলো মিসেস ফরিদার চিৎকারে। এই চুপ! এক মুহূর্তে সব থেমে গেল। দুই বিবাদী মুখ কালো করে রইল। নীরার জন্য কমলার রস আনতে পাঠিয়ে দিলেন আঙুরকে। এবার যাবার সময় সে প্রকাশ্যেই ভেঙচি কেটে গেল তার প্রতিপক্ষকে। মেয়েটি তেলে বেগুনে জ্বলে উঠতে গিয়েই মায়ের রক্তচক্ষুর পানে চেয়ে দমে গেল।
মুখ গজ করে বসে থাকলো। একটু পর ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল ঘর ছেড়ে, সঙ্গে তার চমচ বোনটিও। নীরা চেয়ে দেখল, সিঙ্গেল সোফাটায় বসে থাকা পুরুষটি আর নেই। কোন ফাঁকে যে চলে গেছেন। ঘর ফাঁকা হয়ে গেলে নীরার পাশে এসে বসলেন মিসেস ফরিদা। আন্তরিক গলায় বললেন, বাড়ির মানুষগুলো এক একটা সার্কাস, বুঝলে? তুমি কিছু মনে করো না যেন, ওরাই এমনই। না না, কিছু মনে করিনি। নীরা হাসলেন মহিলাও। ওর কপালে হাত ছুঁয়ে বললেন, তোমার তো জ্বর আছে একটু, তুমি এমন শরীরে কেন বের হয়েছিলে বলো তো? কাজটা কি ঠিক হয়েছে? পথে কিছু হয়ে গেলে? ও জ্বরে কিছু হয়নি, আসলে তখন কুকুর তিনটেকে দেখে। কুকুর দেখে কেউ ভয় পায়? ওরা তো পোষা। বোকা মেয়ে। মিষ্টি করে হাসলেন তিনি। তারপর শুরু করলেন তার গল্প। নিচু স্বরে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে লাগলেন। নিজের গল্প করলেন, মেয়েদের গল্প করলেন, নীরার খোঁজ খবরও নিলেন। তার এমন আন্তরিক ভঙ্গি থেকে দারুণ ভালো লাগলো নীরার। বহুদিন পর এমন মাতৃ স্নেহা কাউকে পেয়ে তার আনন্দ লাগছিল, মনটা ফুরফুরে হচ্ছিল। ইস, মায়েরা বসে এমন হয়। অ্যাডভোকেট শাহজাহান আলী টেবিলের ওপর নেম প্লেটটায় একবার চোখ বুলিয়ে নিল নীরা। সে এখন শহরের নামকরা একজন উকিলের চেম্বারে বসে আছে। ঘরে আপাতত উকিল সাহেব নেই, তিনি গেছেন কোনো কাজে। আধ ঘন্টা আগে তার অ্যাসিস্ট্যান্ট নীরাকে বসিয়ে রেখে গেছে। অ্যাডভোকেট সাহেব এলেন আরও আধা ঘন্টা পর। লোকটিকে নীরা প্রথমে চিনতে পারেনি। বয়স 50-এর বেশি, স্বাস্থ্যসম্মত ভুঁড়িওয়ালা একজন মানুষ। সিগারেট ফুঁকতে ফুঁকতে ঘরে ঢুকে ওকে দেখলেন, ভ্রু উঁচিয়ে বললেন, আপনি? জি, অ্যাডভোকেট শাহজাহান আলী। নীরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। লোকটির কুঞ্চিত ভ্রুজোড়া সোজা হলো না। বললেন, আমি শাহজাহান। আসসালামু আলাইকুম, আমি নাহিয়ান নীরা, আপনার অ্যাসিস্ট্যান্ট। সালামের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না বোধহয়। গম্ভীর স্বরে বললেন, আমি এখন কোনো কথা বলবো না, আপনি দয়া করে চলে যান। কেন? আমি তো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি, প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা কোনো ব্যাপার নয়, কেসে জড়ালে এরকম কত অপেক্ষা। নীরার বেশ গায়ে লাগলো কথাটা। লোকটার হাবভাবেই বলে দিচ্ছে তিনি বেশি সুবিধার না। কেমন যেন দাম্ভিক একটা ভাব চোখে মুখে, কথা বলার ভঙ্গিও কেমন। নীরা বলল, কিন্তু দেখুন, কথা বাড়াবেন না, আমি এখন কোনো ক্লায়েন্টের সাথে দেখা করতে চাচ্ছি না, আপনি যান। এতক্ষণ ধরে বসে বসে অপেক্ষা করবার যখন কাজ হয় না, তখন রাগ করাটা স্বাভাবিক। নীরাও রাগ হলো, তেতে উঠল সে। এটা কেমন কথা? দেখা করবেন না সেটা আগে বললেই হতো, শুধু শুধু আমাকে কেন অপেক্ষা করালেন? আমাদের সময়ের দাম নেই? আপনি তবুও কথা বাড়াচ্ছেন, আমি তো বললামই। কি বললেন আপনি? 1 ঘন্টা ধরে একটা মানুষকে অপেক্ষা করিয়ে রেখে বলছেন কথা বলবো না, চলে যান। উকিলের কাছে তো মানুষ শখ করে আসে না, ঠেকায় পড়ে এসেছি, আর আপনি বলা নেই কওয়া নেই বলছেন চলে যান। আপনার কথাই সব। শাহজাহান আলী খেপে গেলেন মেয়েটির স্পর্ধা দেখে। এতটুকুনি মেয়ে, তেজ কত তার! চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ, আমার কথাতেই সব। আমার অফিস, আমার কেবিন, আমার সব। আপনার পোষালে আপনি থাকবেন, নলে চলে যান, আমার ক্লায়েন্টের অভাব পড়েনি। অপমানে মুখ থমথমে হয়ে গেল নীরার। এমন অপমান, এমন কঠিন অপমান সে কখনো পায়নি। একজন শিক্ষিত মানুষ, যে কিনা লোকের সমস্যা সমাধানের জন্য বসে আছেন চেম্বার খুলে, তার কাছে এমন ব্যবহার থেকে নীরা বড় আতে ঘা লাগলো। বাবার কেসটার জন্য সে বাধ্য হয়ে এখানে এসেছিল, শখ করে তো নয়। নীরা ছলছল চোখ দেখে বোধহয় মায়া হলো না লোকটির, কে জানে, হয়তো হলো। বললেন, আপনার প্রয়োজন হলে অন্যদিন আসুন। তারপর দরজার দিকে তাকিয়ে তার অ্যাসিস্ট্যান্ট ছোকরাকে ডাকলেন। শফিক, শফিক। ডাক শেষ হবার আগেই শফিকের অনুপ্রবেশ ঘটল ভেতরে। অত্যন্ত বিনয়ের সাথে ছেলেটি বলল, জি স্যার, বলুন। শাহজাহান একবার ছেলেটি আরেকবার নীরার মুখের দিকে তাকালেন, তারপর বললেন, ম্যাডামকে অন্য একদিন আসবার সময় বলে দাও। স্পষ্ট চলে যাওয়ার ইঙ্গিত। এরপর আর দাঁড়ানোর মানে হয় না। নীরা পা বাড়ালো ফিরে যাওয়ার জন্য। যাওয়ার আগে তাকালো অ্যাডভোকেট শাহজাহান আলী নামক অহংকারী মানুষটির দিকে, যিনি নির্বিকার চিত্তে সিগারেট টান দিতে ব্যস্ত। তার অবগতির জন্য কড়া গলায় বলল, আপনাকে আমার দরকার নেই, চলে যাচ্ছি আমি, কিন্তু শুনুন। লোকটি তাকালো বড় তাচ্ছিল্য করে। নীরা বলল তার কথাগুলো। কাজ যখন হবেই না, তখন বসে বসে যে অপমানগুলো হয়েছে তার জবাব দিয়ে গেল। শুধু বুদ্ধি আর টাকার জোরে দুনিয়াতে বাঁচা যায় না, মানুষ বাঁচে সম্মানে,
আর সম্মান পায় নিজের ব্যবহারে। নিজের ব্যবহারটা ভালো করবেন। ক্লায়েন্টদের নিয়েই তো আপনার কাজ। তাদের সাথে এরকম ব্যবহার করলে অদূর ভবিষ্যতে কোনো কেসই পাবেন না। আর তখন আপনার এই চেম্বারে বসে বসে মাছি মারা ছাড়া আর কিছুই করবার থাকবে না। আর দাঁড়ালো না। শহরের নামজাদা একজন উকিলকে তুচ্ছ করে দিয়ে চলে গেল হনহন করে। দুদিন পর ক্লাসে এসেছে নূর। সে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। স্থানীয় একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নরত। তাদের ক্লাসের সবচেয়ে আনমনা ছাত্রীটির নাম যদি কেউ জানতে চায়, তবে নিঃসন্দেহে নূরের নাম সবার আগে বলা হবে। অত্যন্ত শান্ত, শিষ্ট, ভদ্র, উদাসী মেয়ে। প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কথা বলে না বিশেষ। এমন নীরব প্রিয়া কন্যাকে তাই কেউ ঘাটায় না। শুধু যে নূর কথা বলে না তা না, সে খেয়াল করে দেখেছে এই ক্লাসের কেউই তাকে অতটা গুরুত্ব দেয় না। সে যদি ক্লাসের কোনো বিষয় নিয়ে কথা বলতে চায়, তখন সবাই এমন অবজ্ঞার চোখে তাকায় যে ওর আর কথা বলতে ইচ্ছে করে না। এই যে সে গত দুদিন ক্লাসে আসেনি। ক্লাসের একজনও কি ওকে জিজ্ঞেস করেছে কেন আসেনি? না, তার জন্য কেউ পরোয়া করে না। এখন টিফিন পিরিয়ড চলছে। ক্লাসের ছেলেরা আর কেউ নেই। মেয়েরা সব দল পেতে পেছনের বেঞ্চে বসেছে। গোল হয়ে বসে কি যেন খেলছে। মাঝে মাঝে হেডে গলায় চেঁচিয়ে চেঁচিয়ে উঠছে। নূরের মাঝে মাঝে ইচ্ছে করে ওদের সঙ্গে মিশতে, নিজের খোলস ভেঙে ওদের কলকলানি হাসির মধ্যে ঢুকতে, একটু একটু করে পরিচিত হতে। কিন্তু কেন যেন আর হয়ে ওঠে না। নূর একা একা টিফিন খাচ্ছে। আজ নীরা ওর জন্য অমলেট বানিয়ে দিয়েছে। ক্লাসের পেছন থেকে হই হই শোনা যাচ্ছে মেয়েদের। ওরা সবাই টিফিন ভাগাভাগি করেই খাচ্ছে। কে যেন আজ বিরিয়ানি এনেছে, তাই নিয়ে কাড়াকাড়ি চলছে। নূর যেন ক্লাসে থেকেও নেই, বহু দূরের বাসিন্দা হয়ে আনমনে ভাবছে কি হতো যদি সে ওদের মতো মিশুক হতে পারত। বাটিটা ব্যাগে ঢুকিয়ে নূর হাত ধুতে বের হলো। ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে কিছু ছেলে, এই সেকশনের পাশের সেকশনে। নূরকে দেখেও ওরা কেউ সরে দাঁড়ালো না। বাধ্য হয়ে সংকুচিত হয়ে বেরোতে হলো ওকে। একটু দূর এগোনোর পর হঠাৎ পেছন থেকে ডাক পড়ল, এই নূর, দাঁড়াতো। চমকিত নূর পিছে ফিরে তাকালো। একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাত নেড়ে ডাকছে ওকে। ছেলেটাকে ও চেনে, ওদের ক্লাসেরই, পড়ালেখায় মোটামুটি ভালো। তার চেয়ে ভালো ওর ব্যবহারটা। নূরের মতো অন্তর্মুখী নয়, ভীষণ মিশুক, ক্লাসের সবাই সাথে খাতির। কিন্তু এ ছেলে ওকে রাখছে কেন? চুপচাপ এগিয়ে এলো নূর। আড়ষ্ট হয়ে দাঁড়ালো। ওর আপাত মস্তক পর্যবেক্ষণ করে ছেলেটা বলল, এই দুদিন আসিস না কেন বলতো? এমনি। এমনি আবার কেউ ক্লাস মিস দেয় নাকি? তুই তো রোজ আসিস, হঠাৎ বাদ দিয়েছিলে কেন? জ্বর ছিল। মিথ্যেটাই বলো, সত্যিটা যে বলবার মতো নয়। ছেলেটা ভ্রু কুঁচকে তাকালো। তুই তোতলা? না না, তোতলা হবে কেন? তবে কথা এমন জড়ে যাচ্ছে কেন? তুতলি আপা? কেমন ভেঙচিয়ে ভেঙচিয়ে বললো কথাটা। নূরের ভারী মন খারাপ হলো। কেউ এমন করে বলে? সে ক্লাসে কারোর সঙ্গে মেশে না, কারোর সাথে বাজে থাকে না, কিন্তু এই ছেলেটা তো সবার সাথেই মেশে। সবার সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলে, অথচ তার সাথে অজান্তে চোখে জল জমতে শুরু করলো। ছেলেটা সেটা দেখে অবাক হলো যেন। মুখে হাত রেখে বলল, ও মা গো, এ দেখি তুতলির সাথে ছিচকাঁদনেও ওলে ওলে বাবুটা। চোখে জল জমেছে কেন? পেট ব্যথা করছে? পটি করবে? নূরের এত খারাপ লাগলো যে বলবার মানুষের নয়। স্কুলের লম্বা করিডোরে এই এত এত ছেলে মেয়ের সামনে সে সত্যি সত্যিই কেঁদে ফেলল। রঙ্গনীলয় দোতলায় দু বোনের পড়ার ছোট্ট ঘরটিতে এখন নীরার অবস্থান। ঘরের মাঝখানে একটা টেবিলের একপাশে নীরা, অন্য পাশে দু বোন বসেছে। সামনে বই খাতা আছে, কিন্তু পড়ানো শুরু হয়নি। আজ প্রথম দিন, প্রথমে কি পড়তে হবে নাকি? শুরু হলো পরিচয় পর্ব। নীরা হেসে জিজ্ঞেস করলো, তুই টুম্পা? তোর তো জমজ, কিন্তু কে কোনজন? দু বোন একসঙ্গে জবাব দিল, আমি টুই ও টুম্পা, আমি টুই ও টুম্পা। নীরা ধাক্কা খেলো একটা, বুঝতে পারলো না কে কি বলল। মাথা নাড়িয়ে বলল, আমি বুঝতে পারিনি, আরেকবার বলো। আমি টুই ও টুম্পা, আমি টুই ও টুম্পা। এবারও ঠিক আগের মতোই সমস্বরে বলে উঠল দুজন। নীরা বেশ ভরকালো, ইতস্তত করলো, তোমরা একসাথে কথা বলছো কেন? আলাদা আলাদা করে বলো। আমরা জমজ তাই। জমজ হলেই একসাথে কথা বলতে হবে নাকি? তোমরা সবকিছু একসঙ্গে করো? চোখ বড় বড় করে তাকালো। তাদের ঝটপট জবাব, হ্যাঁ হ্যাঁ, আমরা একসাথে খাই, একসাথে ঘুমাই, সব কিছু আমাদের একসাথেই। একসাথে পড়ি, একসাথে গোসল করি, একসাথে বাথরুম।
দু বোন মিটিমিটি করে হাসছে, খানিকটা নীরাকে উপহাস করবার জন্যই যেন। বুঝতে অসুবিধা হলো না ওর। হতাশ নিঃশ্বাস ছাড়লো একটা। এই জন্যই হয়তো ওদের মা বলেছিলেন গতদিন মেয়েরা দুষ্টু, আর নাম খাটাতে গেল না, তাই বলল, ঠিক আছে, বুঝেছি আমি। তোমরা একসাথেই সব করো। তোমাদের একজন টুই, একজন টুম্পা, ক্লাস 10। এখন আমার পরিচয় শুনবে না? আমি নাহিয়ান নীরা, অনার্স 2য় বর্ষ, রসায়ন বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ফেসবুক অ্যাকাউন্ট নীরাবতী। রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল। বাসা কেরানীপাড়া, নাসিরাবাদ মসজিদের পশ্চিম পার্শ্বে। এই হয়েছে, আর বলতে হবে না, থামো। নীরা চেঁচিয়ে উঠল। মেয়ে দুটো তো দেখি ওর পুরো গোষ্ঠীর ইতিহাস বের করে এনেছে। আমরা আরও অনেক কিছুই জানি। টুই অথবা টুম্পা, যে কোনো একজনের কণ্ঠ শোনা গেল। নীরার মনে হলো এই আধা ঘন্টায় এই প্রথম মেয়ে দুটি একসাথে কথা না বলে আলাদা বলল। নীরা মনে মনে ভেঙচি কাটল, জেনে একেবারে দাদার মুখ উজ্জ্বল করে ফেলছে। পড়ার নাম নেই, কিন্তু মুখে বলল, ঠিক আছে, এখন আমরা পড়া শুরু করি। কেমিস্ট্রি বইটা বের করো, চ্যাপ্টার 3। সামনে থাকা বইয়ের স্তূপ থেকে গোলাপি কভারের রসায়ন বইটা বের করে আনলো, কিন্তু এক পৃষ্ঠা উল্টাতেই মেয়ে দুটো হাত উঁচিয়ে বলল, 1 মিনিট, আমাদের একটা কথা আছে। কি? আপনি বই বন্ধ করুন, কথা শেষ বই খুলবেন। অগত্যা বই বন্ধ করতে হলো। নীরা সরাসরি তাকালো ওদের দিকে। দুজনে হাসি হাসি মুখ করে বসে আছে। একজন মুখ খুলল, আমি টুই। এর আগে আপনার মতো অনেক টিচার আমাদের পড়াতে এসেছিল, কিন্তু অনেকেই পড়াতে পারেনি। কেন? কারণ আমরা তাদের কাছে একটা শর্ত দিয়ে রাখি, যে যে শর্ত পূরণ করে তাদের কাছে আমরা পড়তে রাজি হই। মানে? ভ্রু কুচকে তাকালো নীরা। এদের হাব ভাব কিছুতেই ভালো লাগছে না। মেয়ে মানুষ এত দুষ্ট হয়? কই তার বোন নূর, সে তো এমন নয়। অপর কন্যা মানে বুঝলো। আপনি আমাদের পড়াবেন, সেই জন্য আপনার জন্য বাবা মাসে মাসে 8,000 টাকা গুনবেন, আপনার সম্মানী। কিন্তু আমরা যে আপনার কাছে পড়বো, তার বেলা আমরা কি পাবো? কি চাও তোমরা? বেশি না, মাসে মাসে 1,000 দিলেই হবে। তুই 500, আমি 500। উদাস হয়ে বলল। নীরা বোকা বনে গেল। একটু আগে না বললে তুমি টুই ও টুম্পা? কই, আমি তো টুম্পা, ও টুই। এখন বলুন, শর্তে রাজি কিনা? স্পষ্ট বোঝা গেল এরা ওকে বিভ্রান্ত করতে চায়। কথা বাড়ল না আর, রাজি হয়ে গেল। এমনই এই টিউশনে যে 8,000 টাকা ওর পাবার কথা, সেটা অন্যান্য থেকে বেশি। সে সর্বোচ্চ 6,000 পেয়েছিল আগে। সেই হিসেবে এদের 1,000 টাকা দিয়ে দিলেও এখানে 7,000 টাকা ওর নিজের অবশিষ্ট থাকবে। অঙ্কটা কম নয়। আর নীরার এখনকার পরিস্থিতি বিবেচনা করলে টাকাটা ওরও খুব প্রয়োজন। এই দুই দোষী মেয়েকে পড়াতে না পারলে তাই ভালোই ক্ষতির মুখে পড়তে হবে। বলল, ঠিক আছে, রাজি। উত্তর শুনে হাঁ হয়ে গেল ওদের মুখ। দু বোন প্রায় চেঁচিয়ে উঠল, সত্যি? হ্যাঁ সত্যি, বই খুলো এবার। আর বাধা দেওয়ার উপায় নেই। প্রাথমিক আঘাতকে নীরা বেশ ভালো মতোই প্রতিহত করেছে। এতে টুই টুম্পা রণে ভঙ্গ দিল, কিন্তু চিরতরে নয়, সাময়িক কালের জন্য। নীরাকে তাড়াবার তীব্র ইচ্ছাটা তখনও যায়নি। ওদের ফাটা বেলুনের মতো চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে নীরা মনে মনে বলল, আমিও দেখবো তোমরা কি করে আমাকে তাড়াও। পড়ানো শেষ হলো অবশেষে। যমজ কন্যাদ্বয় আসলেই খুব দুষ্টু। পড়ানোর পুরো 1.5 ঘন্টা যাবৎ এরা বহুবার চেষ্টা করেছে নীরাকে উত্তপ্ত করবার, কিন্তু ভাগ্যের জোরে টিকে গেছে নীরা। হাসি মুখে সব কিছু মেনে নিয়েছে সে। মাথা নিচু করে হাঁটার অভ্যাস নীরার বহুদিনের। একাকী নারী, একা পথে হাঁটে, চারপাশে দেখবার প্রয়োজন বোধ করে না তেমন। শুধু রাস্তাটুকু দেখে হেঁটে চলে নির্বিঘ্নে। আজও স্বভাব মতো বেরোচ্ছিল নীরা। দোতলার সিঁড়ি পার হচ্ছিল মাঝপথে। হঠাৎ চোখ তুলতে দেখা হয়ে গেল অপরিচিত একটু মানুষের সঙ্গে। চোখ মেলতেই যেন গতদিনে সেই ষষ্ঠব্য যুবা পুরুষটির মুখোমুখি হলো। লোকটি সিঁড়ির গোড়ায় ছিলেন, দোতলায় ওঠবার জন্য পা বাড়িয়েছিলেন। নীরা ভেবে পেল না কি করবে। যে কোনো একজনের উচিত দাঁড়িয়ে যাওয়া, অন্যজনকে সুযোগ দেওয়া, কিন্তু সে তো সিঁড়ির মাঝপথে রয়েছে, কি করে দাঁড়াবে? অথচ এদিকে লোকটি এগোচ্ছে তার মতো। নীরার দিকে যেন কোনো ভ্রুক্ষেপ নেই। ইতস্তত করে পা বাড়িয়েছিল নীরা, কিন্তু বিধিবাম পা হড়কে পড়তে গিয়েও পড়ল না। তার আগেই অসাধারণ দক্ষতায় একটি বলিষ্ঠ হাত এসে ধরে ফেলল তাকে। শক্তপোক্ত কঠোর হাতের বাঁধনে আটকে গেছে তার
পেলাবো কোমরটি। অপ্রত্যাশিত এই ঘটনায় বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো নীরা। অপর পাশের প্রতিক্রিয়াও এর ব্যতিক্রম নয়। জীবন নাটক নয়, অথচ কখনো কখনো দারুণ নাটকীয়তা ঘটে যায় জীবনে। একটি সুদৃঢ় হাটের কঠিন বন্ধন আটকে আছে কোমরে। কোমলমতি নীরার নারীসুলভ কমনীয় শরীরেই পুরুষালী হাতটা যেন লোহার শিকল, শক্ত হয়ে এঁটে বসে আছে। নীরার চোয়াল বোঝালো, মুখটায় এত বড় হা, চোখ তখনও অপরিচিত মানুষটির তীক্ষ্ণ ছুরির মতো শানিত নজরে বন্দী, যে দৃষ্টি ওর অন্তরাত্মা কাঁপিয়ে দিতে সক্ষম। মিনিটের কম সময়, বোধহয় 30 সেকেন্ড পরই লোকটি ছেড়ে দিল ওকে। ছিটকে সরে গেল নীরা। পর মুহূর্তেই রাশভারী গম্ভীর একটা সুর বাজল কানে। শিক্ষিকা মানুষ দেখে চলা উচিত, আপনাদের দেখেই তো ছাত্রীরা শিখবে। নীরা শিক্ষিকা নয়, লোকটি ভুল বলেছে, কিন্তু তা বলবার সুযোগ কোথায়? সে কিছু বলবে তার আগেই তো গটগট করে হেঁটে সিঁড়ি ডিঙিয়ে চলে গেল লোকটি। নাজমুল হুদার সঙ্গে নীরা শেষ সাক্ষাৎ হয়েছে দিন 3 আগে, বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময়। দু বোনই তখন বাপের সাথে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ পুলিশ এলো, বাবার সঙ্গে কি আলাপ করলো, আর তারপরই মেয়েদের সামনে দিয়ে বাপের হাতে হাত করা পরিয়ে চলে গেল। রিকশায় বসে বসে নীরা ওই কথাগুলোই ভাবছিল মনে মনে। একধানে সেদিনের কথা মনে করছিল। একটার পর একটা চটকা ভাঙল রিকশা চালক ছেলেটির কথায়। আপা থানা এসে গেছে। নীরা চোখ তুলে তাকালো। পাঁচিল ঘেরা থানাটাতে দেখা যাচ্ছে মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে থাকা বিল্ডিং। রিকশা থেকে নেমে নিঃশব্দে ভাড়া পরিশোধ করলো নীরা। তারপর হেঁটে চলল থানার ভেতরে। মনে ক্ষীণ আশা ছিল আজ হয়তো বাবার সাথে দেখা করার সৌভাগ্য হবে, কিন্তু কপাল মন্দ হলে যা হয়। ওসি জানালো, নাজমুল হুদা নামের আসামিকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে। কেস এখন কোর্টে উঠবে, যা হবা সেখানেই ফয়সলা হবে। খবরটা শুনে নীরার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। ঘটনার মোড় ঘুরে গেছে। মামলা কোর্টে উঠলে অবস্থা বদলে যাবে। উকিল ধরতে হবে ভালো, কিন্তু নীরা তো কাউকেই পাচ্ছে না। কি করবে এখন সে? নীরা চুপ করে দাঁড়িয়ে আছে। এর মধ্যে সেখানে হাজির হলেন কয়েকজন লোক। মুখ তুলতেই দেখা মিলল সেই বদরাগী অহংকারী লোকটির। অ্যাডভোকেট শাহজাহান আলী, পরনে উকিলি পোশাক, হাতে কাগজপত্র, সঙ্গে 2 জন মানুষ। একজন গারদ থেকে বের হলেন সবে, আর একজন কনস্টেবল। বোঝা যাচ্ছে লোকটি জামিনের জন্য এসেছেন। ওসির সঙ্গে সেই নিয়ে কথা হলো। নীরা তখনও দাঁড়িয়ে আছে, দেখছে তীক্ষ্ণ নজরে। শাহজাহান আলী একবার তাকালেন নীরার দিকে। নীরা ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। গা রি করে উঠল। এই ফালতু লোকটার সঙ্গে আবার কেন দেখা হলো? নীরা চোখের সামনে দিয়ে লোকটি জামিন করে নিলেন শাহজাহান আলী। তারপর নিজেদের কথা শেষ করে চলে গেলেন। নীরার মনে হলো ওই লোকটা যেন ইচ্ছে করে তাকে তাচ্ছিল্য করে দেখছে বারবার। ক্লায়েন্টকে নিয়ে সামনে দিয়ে যাবার সময় উপেক্ষা করে দেখালো, তাকে বোঝালো, দেখো আমি শাহজাহান আলী, কতটা ক্ষমতাধর। ওসির সাথে কথা বলে বের হচ্ছিল নীরা। মনটা বেজায় খারাপ। কি করবে কিছু ভেবে পাচ্ছে না সে। আনমনা হয়ে এগোচ্ছে। হঠাৎ করে সামনে এসে কেউ বলল, আপনাকে স্যার ডাকছেন, আসেন তাড়াতাড়ি। শফিক দাঁড়িয়ে, অ্যাডভোকেট শাহজাহান আলীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কথা শুনে জ্বলে উঠল নীরা। তেজের সহিত বলল, কেন? আমার সাথে আপনার স্যারের কি দরকার? আচমকা এই তেজস্বী রূপ শুনবার জন্য প্রস্তুত ছিল না শফিক। সেদিনের সেই মাথা নুইয়ে রাখা অসহায় চেহারার মেয়েটা আজ হঠাৎ অগ্নি স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠবে। তার কি ধারণা ছিল? ভোরকে গিয়ে বলল, আমি তো জানি না, স্যার ডাকলেন আপনাকে। তাকে বলুন আমি কোনো অহংকারী মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি না। পা বাড়ালো চলে যাবার জন্য। শফিক পড়ল বিপদে। একদিকে স্যার, অন্যদিকেই ম্যাডাম। সে যাবে কোন দিকে? স্যারের চণ্ডাল রাগকে সে চেনে। সামান্য একটা মেয়ে তাকে অপমান করে চলে গেছে শুনলে তিনি ওকে আস্ত রাখবে না। বাধ্য হয়ে ছুটল নীরার পিছু পিছু। আপা শুনেন আপা। আমি কিছু শুনতে চাই না। আপনি না গেলে স্যার খেপে যাইব। খেপলে খেপুক, আমার তাতে কিছু যায় আসে না। আপা। নীরা কিন্তু মোটেও পাত্তা দিল না আপাত দৃষ্টিতে শফিককে, কিন্তু পরোক্ষভাবে শাহজাহান আলীকে উপেক্ষা করে একটা রিক্সা ডাকলো এবং ঝটপট সেখান থেকে বেরিয়ে এলো। ছুটির পর স্কুল থেকে বেরিয়েছে নূর একা একা। বাসা থেকে স্কুলের দূরত্ব বেশি না, হেঁটেই যাতায়াত করা যায়। স্কুল গেট পার হতেই রাফাতের ডাক পড়ল, এই নূর দাঁড়া। এক পলকের জন্য মাথা ঘুরিয়ে তাকালো নূর।
বদ ছেলেটা দাঁড়িয়ে আছে দেখতে পেয়ে ফির মুখ ঘোরালো, হাঁটতে শুরু করলো গটগট করে। নূরের এমন অবজ্ঞা দেখে ভারী রাগ হলো রাফাতের। বলতার মতো ভো করে এসে টেনে ধরল ওর ব্যাগ। তুই আমাকে দেখেও পাত্তা দিচ্ছিস না যে বড়? খুব ডেমাগ তোর না? ব্যাগ ছাড়ো আমার, বাড়ি যাব। রাফাতের হাত থেকে নিস্তারের জন্য বলল নূর। গতদিন রাফাতের ওই ব্যবহার দেখে সে আর নিজেকে সামলাতে পারেনি, কান্না পেয়েছিল। তাই নিয়ে সবাই মজা উড়িয়েছিল ওর, কিন্তু নূর কিছু বলতে পারেনি, খুব করে কেঁদেছিল একা বসে। আজ আবার রাফাত কেন এসেছে? বাড়ি যাওয়ার এত তাড়া কেন তোর? বাড়ি গিয়ে কাঁদতে বসবি নাকি আবার? তোর যা ছিচ কাঁদনের স্বভাব। নাক সিটকে পড়ল রাফাত। নূরের চোখ ছলছল করতে লাগলো, বলল, আমি কাঁদলে তোমার কি? সত্যি কাঁদবি? চোখ বড় বড় করে তাকালো, যেন খুব অবাক হয়েছে। তারপরে হঠাৎই ছেলে মানুষই বায়নার সুর তুলল। আমার না কান্না দেখতে খুব ভালো লাগে। তুই তো কাঁদবি, এখন কাঁদ না, আমি একটু দেখি। তুমুল বিদ্রুপ। নূরের এমন খারাপ লাগলো, ছেলেটা ওকে পেয়েছে কি? যখন তখন যেখানে সেখানে ওকে অপমান করে, এমন কেন সে? এর মধ্যে রাফাত আরেকবার বলল, এই নূর, একটু কাঁদ না, তোর কান্নাটা একটু দেখি। হঠাৎ খুব রাগ লাগলো নূরের। টান দিয়ে ওর হাত থেকে নিজের ব্যাগটা ছুটিয়ে নিয়ে বলল, অন্যকে না কাঁদিয়ে নিজে গিয়ে কাঁদ, দেখ কেমন লাগে, বেয়াদব ছেলে। নূর চলে গেল ওকে হতভম্ব করে দিয়ে। রাগে ফুঁসতে লাগলো রাফাত। তুই আমাকে বেয়াদব বললি? ছিমছাম ঘর, সুন্দর সাজানো গোছানো। ড্রেসিং টেবিলের সামনে ল্যাপটপ নিয়ে বসে আছে ফারদিন। দীর্ঘক্ষণ ধরে কাজ করে করে সে এখন ক্লান্ত। মাত্রই চোখ বুজে এসেছিল, ঢলে পড়ছিল চেয়ারে। হঠাৎ কানের কাছে বিকট একটা চিৎকার দিয়ে উঠল কেউ। ভাইয়া! পেলে চমকে উঠল ফারদিনের। হুড়মুড় করে উঠে বসতেই কানে বাজলো খিলখিলানো হাসির ঝঙ্কার। ফিরে তাকালো অপরাধিনীর দিকে। তারা একজন নয়, দুজন। তার দুই যমজ বোন টুই টুম্পা দাঁড়িয়ে আছে ওর দুপাশে। হাসি হাসি মুখে নিজেদের উজ্জ্বল দন্ত প্রদর্শন করছে, চেহারায় দুষ্টুমির রেশ লেপটে। দুজন একসঙ্গে বলল, ভয় পেয়েছিলে? ফারদিন কপট রাগ করে তাকালো। এমন করে কেউ? এক্ষুনি তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। ধুর, এ আর এমন কি? বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরল টুই। টুম্পা চুপ করে টেবিলের ওপর বসে পড়ল। ফারদিন চেঁচিয়ে উঠল প্রায়, এই আমার ল্যাপটপ ফেলে দিবি নাকি? কিন্তু তার কথায় পাত্তা দিলে তো? ওরা যে থোড়াই কেয়ার করে। দু বোন নিজেদের মতো বকবক শুরু করে দিল। এ কথা সে কথা, কত কথা জমে আছে ওদের পেটে। ভাইকে পেয়ে সব যেন উগরে দিচ্ছে একেবারে। অধিকাংশ গল্পই ওদের নতুন হোম টিউটরকে ঘিরে। মিস এমন, মিস তেমন, হ্যান ত্যান। ফারদিন সেসবের কিছুই যেন শুনল না। সে শুধু মুগ্ধ হয়ে চেয়ে রইল তার দুষ্টু বোন দুটির দিকে। সে জানে এরা চূড়ান্ত পাজি, ঘোরতর অপরাধী। রোজ রোজ প্রচুর নালিশ আসে এদের নামে। মা বাবা প্রায়ই রেগে গিয়ে ওদের শাস্তি দেন, কিন্তু ওরা পাল্টায় না, একই রকম কাজ কারবার করে। ফারদিন কখনোই ওদের সঙ্গে রাগ করতে পারে না, অপরাধ করলেও না। রাগ করতে গিয়েও ওদের মিষ্টি চেহারা দেখে সব ভুলে যায়। আহা, কি নিষ্পাপ চেহারা, কি চমৎকার মায়া নিয়ে তারা কথা বলে। ফারদিন হাসল। নতুন মিসকে তোদের পছন্দ হয়নি? হয়েছে। নখ খুঁড়তে খুঁড়তে জবাব দিল টুম্পা। এবার একটু আগ্রহ জন্মলো ফারদিনের। তাহলে তার কাছেই পড়বি? হুম, দেখা যাক। প্রত্যুত্তর করলো টুই। ভ্রু কুচকে এলো ওর। এই না বললি ভালো লেগেছে, এখন আবার বলছিস? আহা ভাইয়া, ভালো লেগেছে বলেই তো একটু বাজিয়ে দেখব। নীরাবতীর বুদ্ধি কতখানি জানতে হবে না? বোনের কথাই কৌতুক করে হাসল ফারদিন। নীরাবতী? হ্যাঁ, নাম হলো নাহিয়ান নীরা। ফেসবুক অ্যাকাউন্টের নাম নীরাবতী। বোধহয় প্রেমিক নাম দিয়েছে। হাসতে লাগলো দুজন। ফারদিনের নামটা খুব পছন্দ হলো। নীরাবতী, দারুণ নাম তো, ঠিক মেয়েটার মতোই। তারপরে হঠাৎই খেয়াল হলো মেয়েটা দারুণ। সে কি ঠিকঠাক চেয়েছিল মুখ পানে? দেখেছিল তার গরদ? না, মিশেছিল তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে। সকালে স্কুল এসেছে নূর। 4 তলার শেষ মাথায় তাদের ক্লাস। সিঁড়ি দিয়ে উঠে সবে করিডোরে পা রেখেছে। কোত্থেকে সেই মুখের সামনে হাজির হলো রাফাত। নূরের পিলে চমকে উঠল, ভয়ের তো কণ্ঠে বলল, তুমি? তুতুলি আপা ভয় পাইছে নাকি? হ্যাঁ বলেই হু হা করে হাসতে লাগলো, গা কাঁপানো দাম্ভিক অট্ট হাসি। নূর আশেপাশে তাকিয়ে বলল, ভয় দেখাচ্ছ কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? তুই আমাকে বেয়াদব বলছিস কেন সেদিন? আমি বেয়াদব?
হাসি থামিয়ে প্রশ্ন করল। চোখ জ্বলে উঠল মুহূর্তেই। রাগ ঝিলিক দিয়ে গেল চাহনিতে। নূর মাথা নিচু করে বলল, তুমি তো সেদিন বেয়াদবি করেছিলে, আমি তো এমনি এমনি বলিনি। বটে, তো আমি কি বেয়াদব করছিলাম? তোকে কাঁদতে বলেছি তাই? তুই তো একটা ছিঁচ কাঁদুনে, তোকে কাঁদতে বললে কি ক্ষতি? তুমি কিন্তু এখনো বেয়াদবি করছো। রাগ করে তাকালো নূর, যদিও তাকে রাগান্বিত মনে হলো না। এ জাতীয় শান্ত মেয়েদের রাগ ঠিক বোঝা যায় না। এরা নদীর শীতল স্রোতের মতো বয়ে যায়, রাগটাও মিশে থাকে। শুধু নিদারুণ অসহায়তায় টলটল করে ওঠে নদীর জলের মতন। রাফাত হাসলো হঠাৎ। আচ্ছা তাই নাকি? তাহলে আরেকটু বেয়াদবি করি। তো তোতলি আপা। বলেই নূরের বেনি ধরে এক হ্যাচকা টান মেরে দিল দৌড়। নূর হতভম্ব হয়ে তাকালো। চোখের কার্নিশ পূর্ণ হলো টলটলে অশ্রুকণায়। সেটা চুলের ব্যথায় না মনের ব্যথায় বোঝা গেল না। পড়াতে এসে মেজাজটা খারাপ হয়ে গেছে নীরার। হোমওয়ার্ক দিয়ে গিয়েছিল টুইটুম পাখি, কিন্তু দুই গুণধর বোন একটাও করেনি। ব্যাপারটা শুধু আজ নয়, রোজই ঘটেছে। নীরা প্রতিদিন বাড়ির কাজ দিয়ে যায়, কিন্তু এই মেয়ে দুটো একদিনও খাতা দেখায় না। রোজই বাহানা বানায় নতুন নতুন। সেদিন বললো বাড়িতে মেহমান এসেছিল, তারপর দিন বললো মাথা ব্যথা ছিল, পরশুদিন বললো মন খারাপ ছিল, গতকাল বললো বড় ভাইয়ের পাত্রী দেখতে গিয়েছিল। মানে অজুহাতের শেষ নেই। নীরা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, তাকালো দু বোনের দিকে। তারা সহাস্যে দন্ত প্রদর্শন করতেছিল, বিকারহীন নির্বিকার চিত্তে। বলল, আজকে কি বলবে? গতকাল তো বড় ভাইয়ের পাত্রী দেখবার কথা ছিল, আজকে বিয়ে? দুবোন হাসলো, দুদিকে ঘন ঘন মাথা নাড়িয়ে তাদের সেই বিখ্যাত একসঙ্গে কথা বলা স্টাইলে জানালো, না, ভাইয়ার পাত্রী পছন্দ হয়নি। তাহলে সেই জন্য তোমাদের মন খারাপ ছিল, তাই SW করনি? এবারও মাথা নাড়ালো দুজন। নীরার বিরক্ত লাগলো, কেঁপে উঠতেও দেরি হলো না। তবে বলছো না কেন, কি হয়েছিল? মিসের পেট ব্যথা ছিল। একজন জবাব দিল, তুই অথবা টুম্পা। নীরা জানে না সে কে। এরা দু বোন কখনো তার কাছে স্বীকার করে না কে কোনজন। এইমাত্র একটা নাম বলে পরক্ষণেই পাল্টে ফেলতে দেরি হয় না। এতে ওদের আইডেন্টি খুঁজবার ব্যর্থ চেষ্টা চালায় না নীরা। উত্তরটা শুনে একটুও বিশ্বাস হলো না ওর। তক্ত কণ্ঠে বলল, তা পেট ব্যথা কি দুজনেরই ছিল? যমজ বলে এটাও একসাথে হয়? না না, ব্যথা ছিল আমার, টুম্পার কিছুই হয়নি। তাহলে তোমার খাতা কই? বাড়ির কাজ করনি যে? টুম্পার দিকে তাকালো। টুম্পা তখন বোনের দিকে চেয়ে চোখ পাকাতে ব্যস্ত। মিসের কথায় এদিকে ফিরল, তড়িঘড়ি করে অজুহাত দেখিয়ে দিল। আরে মিস, কি যে বলেন? যেখানে আমার বোন অসুস্থ সেখানে আমি কি পড়তে বসতে পারি? এমন অমানবিক কাজ কি আমাকে মানায় বলুন? ঘটনার এই পর্যায়ে রাগে তিতিবিরক্ত নীরা মনে মনে অত্যন্ত জঘন্য একটি গালি দিতে বাধ্য হলো। এরপর ওর দিকে চেয়ে বলল, না, মানায় না। হোমওয়ার্ক না করে অতি চমৎকার কাজ করেছো টুম্পা, তোমার মানবিকতায় যাতে মুগ্ধ। টুম্পা যেন লজ্জা পেল, হাত দিয়ে মুখ ঢাকবার ভনিতা করে বলল, জাতিকে মুগ্ধ হতে হবে না মিস, যার মুগ্ধ হবার কথা তার হলেই চলবে। নীরা হতভম্ব হয়ে গেল। মানে কি, এই বিচ্ছু মেয়ে দুটো প্রেমও করে নাকি? বিস্ময় নিয়ে বলল, তোমাদের প্রেমের অভ্যাস আছে নাকি? ছি ছি, কি বলেন? প্রেমের অভ্যাস থেকে নাকি? থাকে তো ভালোবাসার অভ্যাস। দুজনেই হাসতে লাগলো। 23 বছর বয়সী তরুণী নীরার তখন দুনিয়া টলে উঠল। আজ জীবনের এত বসন্ত পেরিয়েও যখন সে প্রেমের ধারে কাছেও ঘেঁচতে পারল না, তখন এই হাঁটুর বয়সী মেয়ে দুটো সর্বনাশ। কোনো মতে শুধালো, ফ্যামিলি জানে? মাথা নাড়ালো লাজুক ভঙ্গিতে, বলল, সবাই না, শুধু ভাইয়া জানে। কিছু বলেনি? না, কি বলবে? বিস্ময়ে আকাশ ছিল। এদের বড় ভাই নামক মানুষটিকে নিয়ে বড় সন্দেহ হলো। কেমন মানুষ তিনি, যে ছোট ছোট বোন দুটির প্রেমের খবর যেন কিছু বলেন না? এরকম দায়িত্বহীন হয় কেউ? ওর ভাবনার মাঝেই পড়ার ঘরে প্রবেশ করলো আঙুর বিবি, হাতে নাস্তার ট্রে নিয়ে। হরেক রকমের বাহারি খাদ্য সামগ্রী দিয়ে সজ্জিত ট্রে। কথা নেই বার্তা নেই সেগুলো এনে নামিয়ে দিল টেবিলের মাঝখানে, বই খাতার ওপরে। নীরা আটকে উঠল তাতে। এই এই করো কি বইয়ের উপর? আঙুর বিবি তাতে পাত্তা দিল না। সে নিজের মতো বলল, আরে ম্যাডাম, কিছু হয় নাই, খায়াল অন্ত আম্মা পাঠাইছে। এগুলোর দরকার নেই এখন। এ সময় খেতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, পরে আনবে।
বলার চেষ্টা করে নীরা, কিন্তু তার আগেই যমজ কন্যাদ্বয় লাফিয়ে উঠল। কেন নিয়ে যাবে মিস? আমাদের ভীষণ খিদে পেয়েছে। পড়তে পড়তে হাঁপিয়ে গিয়েছি তো, একটু দম নিব না? সায় দিল আঙুর বিবিও। হ, ঠিক কথা। আপাগো খিদা লাগছে না? লন তো লন, আগে খাওয়া সারেন। মাস্টার ম্যাডাম, আপনিও নেন। বলতে কেউ আর বলা হয় না। টুই টুম্পার ঘোর আপত্তিতে আর টেকে না কিছু। অগত্যা পড়া বন্ধ করে খাবারে মন দিতে হয়। দু বোন সানন্দে খেয়ে যাচ্ছে, হাসে খিলখিল করে। এখন সব ঠিকঠাক, অথচ পড়তে গেলে যত বাহানা। মেয়ে দুটো এমন ফাঁকিবাজ কেন? মাধ্যমিক পরীক্ষা দরজায় করা নাচ্ছে, অথচ তাদের কোনো হেলদোলই নেই। উফ, ক্লান্ত শ্বাস ছাড়ল নীরা। না, এদের নিয়ে আর পারা যায় না। ইদানিং নতুন একটা যন্ত্রণা শুরু হয়েছে নূরের। যন্ত্রণার নাম রাফাত। এই ছেলের কারণ নেই অকারণেই যেখানে সেখানে ওকে জ্বালাতন করে, হিজিবিজি কথা বলে, বকাটে ছেলেদের মতো উত্তক্ত করবার চেষ্টা চালায়। অথচ রাফাত ছেলেটা সেরকম নয়। ক্লাসের সবচেয়ে ভালো ছেলে, স্যারেদের প্রিয় মুখ, অধিকাংশের সঙ্গে সখ্যতা, দারুণ খাতির। সেখানে নূরের মতো একটা উদাস অমনোযোগী মেয়ের সঙ্গে তার এত শত্রুতা কিসে? নূর ভেবে পায় না কিছুতেই। নির্জন দুপুর, মাথার ওপর কড়া রোদ সূর্যের, যার তেজে ছাড়খাড় দুনিয়া। এই তপ্ত রোদকে মাথায় নিয়ে ছুটির পর একা একা হেঁটে বাড়ি ফিরছিল নূর। যদিও সে একাই হাঁটছে, কিন্তু সে জানে সে আদৌ একা নয়। পেছন পেছন আসছে একজন, তাকে ফলো করায় যার কাজ। ব্যক্তিটি আর কেউ নয়, রাফাত। হাঁটতে হাঁটতে একবার দাঁড়ায় নূর, মাথা ঘুরিয়ে পিছে তাকায়। সঙ্গে সঙ্গে দেখা মেলে রাফাত নামক মানব মূর্তির। উল্টো দিকে ঘোরে মাথা চুলকানোর ভঙ্গিতে দাঁড়ালো, যেন এই মুহূর্তে এই প্রখর রোদে দাঁড়িয়ে মাথা চুলকানো ছাড়া জগতে তার আর কোনো কাজ নেই। নূর একটা নিঃশ্বাস ফেলে, রাফাতের দিকে এক পলক চেয়ে মুখ ফিরিয়ে নেয়। হাঁটা শুরু করে কিছু না বলেই, কারণ জানে কিছু বলেও লাভ নেই। রাফাত তাকে জব্দ করবার একটি সুযোগও হাতছাড়া করবে না। হাঁটতে হাঁটতে সেদিনের কথা মনে পড়ে যায় নূরের, যেদিন প্রথম সে মুখের ওপর রাফাতকে বেয়াদব বলে সম্বোধন করে তার ঠিক পরের দিন। সেদিনের পর রাফাত তাকে আরও বহুবার জ্বালিয়েছে। যখনই দেখা পেয়েছে বেনি ধরে দিয়েছে টান। নূর ব্যথায় কুকড়ে উঠলে মেতে উঠছে অট্ট হাসিতে, যেন নূরকে জ্বালিয়ে কত আনন্দ, কত হর্ষ। একসময় বাড়ি চলে আসে নূর। রাফাত কিন্তু তখনও পিছু ছাড়ে না। মোড়ের চায়ের দোকানটায় বসে এই ভর দুপুরে চায়ের অর্ডার দিয়ে নূরকে শুনিয়ে শুনিয়ে দোকানিকে বলে, আপনাদের এলাকায় একটা তুতলি মেয়ে আছে জানেন? গরুর ল্যাচের মতো ইয়া লম্বা বেনি করে। সেই বেনিতে থাকে জুপজুপে তেল। লেখাপড়ায় মন নেই, বোধ হয় সংসারে মন দেবে। নূর দাঁড়ায় না, পাশ কাটিয়ে ঢুকে যায় গলিতে। রাফাত আনমনে হাসে। এই মেয়েটাকে তক্ত করে এত সুখ। একটা চিঠি এসেছে নূরের কাছে। না, ডাকযোগে নয়, বরং বই মারফতে। সেটা কেমন বলছি। সন্ধ্যা স্কুলের বই খাতা নিয়ে পড়তে বসেছিল নূর। তখনই ইংরেজি বইটার ফাঁক থেকে বেরিয়ে এলো কাগজটি। ভাঁজ করা ছোট্ট কাগজ। খুলতেই চোখে পড়ল গোটা গোটা অক্ষরের লেখা। এই তুতলি, কেমন আছিস রে? ইদানিং তোর খুব ভাব হয়েছে। আমাকে দেখে ও যেন পাত্তা দিস না। আগে তো ভয় পেতিস, আমি কিছু বললেই ভয়ে সেঁধিয়ে যেতিস। ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে নাকের জলে চোখের জলে কাণ্ড করতিস। এখন কি হয়েছে রে? কথা বলিস না কেন? দেখলে এমন একটা ভাব করিস যেন আমি মানুষই নই। আবার মুখোমুখি হলে চটাং চটাং জবাব দিস। সাহস বেড়েছে না তোর? সাহস আমি এমন করে গুঁড়িয়ে দেবো যে রাফাত। নূর শ্বাস ফেলল। রাফাত ছেলেটাকে সে বুঝতে পারে না। সে কেন এরকম ঢং শুরু করেছে তাও বোঝা যাচ্ছে না। সে স্পষ্ট করে কিছু বলে না, শুধু নূরকে যন্ত্রণা দেয়। চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ল নূর। তারপর সেই টুকরোগুলো নিয়ে গিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলল। এক মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে গেল রাফাত নামক ছেলেটির সমস্ত হুমকি। অ্যাডভোকেট শাহজাহান আলী চেম্বারে বসে আছে নীরা। অ্যাডভোকেট সাহেব সামনেই বসা, সিগারেট টানছেন নিশ্চিন্তে। মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছেন ওর দিকে। ক্ষণিকের জন্য তার তীক্ষ্ণ নজর আপাত মস্তক পর্যবেক্ষণ করছে নীরাকে। কিন্তু নীরাও নির্বিকার। সে মনে মনে যথেষ্ট বিরক্ত হলেও বাইরে তা প্রকাশ করছে না। পূর্ববর্তী করোনার সূত্র ধরে বলা যায়, শাহজাহান আলীর চেম্বারে নীরাকে আর কোনোদিনই দেখতে পাওয়ার কথা নয়। সে যথেষ্ট আত্মমর্যাদা বোধ সম্পন্ন মেয়ে। একবার যখন একটি মানুষের কাছে অপমানিত হয়েছে, তখন ঘুরে ফিরে ওই লোকটার কাছে আসা তার মানায় না।
আর নীরার মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েরা নিজের সম্মানকে নিজের জীবনের চেয়ে বেশি ভাবে। এটা তার জন্য অবশ্যই অবমাননাকার। কিন্তু নীরা এসেছে অ্যাডভোকেট শাহজাহান আলীর ব্যক্তিগত কর্মচারী শফিকের জন্য এসেছে। এই ছেলে গতদিন তার কাছে এসে অনেক অনেক কথা বলেছে, অনুরোধ করে টেনে এনেছে ওকে। নীরা যদিও গো ধরেছিল কিছুতেই সে যাবে না, কিন্তু শেষ অবধি শফিকের যুক্তির কাছে হার মানতে হয়েছে। শফিকের ভাষ্যমতে তাছাড়া অনেক ক্ষমতাবান পুরুষ, টাকা পয়সা আছে, ওপর মহলে অনেক পরিচিত লোকও আছে। এখন এমনি বিপদ আছে, বাপ আটকে জেলে, ছোট বোনকে নিয়ে একলা থাকে। এমন সময় তার সঙ্গে নীরা টক্কর দিতে যাওয়া ঠিক হবে না। নীরা কথাগুলো শুনেছে, বুঝেছে বাস্তবিকই সে কোনো ঝামেলায় জড়াতে চায় না। সে শুধু চায় তার বাবার মুক্তি। দীর্ঘ একটা সময় নিয়ে সিগারেটটা শেষ করলেন শাহজাহান আলী। তারপর রিভলিং চেয়ার ঘুরিয়ে ফিরলেন নীরার দিকে। কৃত্রিম গাম্ভীর্যের সাথে বললেন, তারপর নাহিয়ান নীরা কেমন আছেন? ভালো। কুশল জিজ্ঞেস করলেন, পাল্টা প্রশ্ন করা ভদ্রতা। নীরা সে ভদ্রতার ধার না ধরে কাটকাট ভাষায় উত্তর দিল। চেয়ে রইল অ্যাডভোকেট সাহেবের দৃষ্টির সমান্তরালে। অ্যাডভোকেট সাহেব এবার হাসলেন, রহস্যের চাদরে নিজেকে মুড়িয়ে বললেন, আপনাকে এখানে কেন ডেকেছি জানেন? আমি অন্তর্যামী নই, তাই আপনার কি দুরভিসন্ধি তা আমার জানবার কথা নয়। ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন শাহজাহান। হাসির দমকে দুলতে দুলতেই বললেন, বাহ, কেস তো খুব ভালোই, আই এম ইমপ্রেসড। সে কথা জবাব না দিয়ে নীরা বলল, কি বলতে ডেকেছেন সেটা বললে উপকৃত হব। অযথা নষ্ট করার মতো সময় আমার নেই। অবশ্যই অবশ্যই, আমার হাতেও অডেল সময় নেই, আমার ক্লায়েন্টরা বসে আছে। মুখ কুচকে বসে রইল নীরা। টেবিলের ওপরে একটা গোল পেপার ওয়েট, সেটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে শাহজাহান আলী প্রসঙ্গটা তুললেন। নাজমুল হুদা ব্যাংকে চাকরি করতেন, সম্প্রতি একটি কেসে ফেসে গেছেন। অভিযোগ আছে ব্যাংক থেকে অনেক টাকা সরিয়ে নিয়েছে একদল দুষ্কৃতিকারী। নাজমুল হুদার সঙ্গে তাদের গভীর যোগসূত্র আছে। এই মুহূর্তে তিনি পুলিশি হেফাজতে আছেন। আপনি সেই নাজমুল হুদার কন্যা? তো আমাকে বলুন, ঘটনা কি সত্য মিস নাহিয়ান নীরা? সরু চোখে তাকায় নীরা। অপমানের বুকের ভেতর রক্ত ঝলসে উঠে। সে নিশ্চয় জানে তার বাবাকে। সে কোনোদিন এমন কিছু করতে পারে না, অথচ সে জানলে কী হবে? পুরো দুনিয়া এই বলেছে যে তার বাবা একজন চোর। সে চুরির দায়ে অভিযুক্ত। কষ্টে চোখ ফেটে জল গড়াতে চায়, কিন্তু তাকে আটকাতে গেলে চোখটা শুধু জ্বালা করে। কান্নাটা তখন আর বেরোয় না, গলার কাছে সে আটকে থাকে। গোপনে একটা ঢোক গেলে নীরা বলে, আমার বাবা এমন কিছু করেনি, করতে পারে না। সে তো আপনার নিজের বিশ্বাস। আপনার বাবা সম্বন্ধে নিশ্চয়ই আপনি খারাপ ধারণা পোষণ করবেন না। সেজন্য নয়, আমার বাবা। পৃথিবীতে আপনি অসংখ্য খারাপ লোক পাবেন, কিন্তু একটাও খারাপ বাবা পাবেন না। পৃথিবীর সব বাবাই তার সন্তানের কাছে শ্রেষ্ঠ। তাই সে প্রসঙ্গে আমি তর্ক করতে চাচ্ছি না। আমি কথা বলতে চাচ্ছি অন্য প্রসঙ্গে, আপনার বাবার কেসটা নিয়ে। এ পর্যায়ে শাহজাহান আলীকে একটু রমণীয় মনে হলো। কণ্ঠটা যত সম্ভব নরম করেই তিনি কথা বলছেন, কিন্তু কাঠিন্য পাওয়া গেল নীরার গলায়। আমি তো আপনার সঙ্গে এই কেস নিয়ে আলোচনা করতে চাইনি। আপনি সেদিন আমাকে অপমান করে, আমার কোনো প্রয়োজন নেই আপনার। আমার বাবার কেস আমি সামলাবো, নতুন উকিল খুঁজবো। সে আপনার মর্জি, কিন্তু আমি যে জন্য আপনাকে ডেকেছি সেটা হলো নাজমুল হুদার বিপক্ষ দলীয় লোকজন চান এই কেসটা আমি তাদের হাতে লড়ি। আমার সম্পর্কে আপনি জানেন, ডাকনাম আছেই, তাই বুঝতেই পারছেন আমি যদি কেসটা নেই তবে আপনার লোকসান ছাড়া লাভ হবে না। আপনি আমাকে ভয় দেখাতে চাইছেন? তীব্র চোখে তাকালো শাহজাহান আলী। তার স্বভাব সুলভ দাম্ভিক ভঙ্গিতে হাসলেন, বললেন, একদমই না, আমি শুধু আপনাকে পরিস্থিতি বোঝাতে চেয়েছি। নীরা জবাব না দিয়ে চুপ করে রইল। ওকে ধাতস্থ হবার সময় দিলেন অ্যাডভোকেট সাহেব। একটু পর বললেন, আপনার সঙ্গে সেদিনকার ব্যাপারটা ঠিক করিনি। আমি জানি এত এত মক্কেলের চাপে মাথা ঠিক থাকে না, কিন্তু আপনার সাহস দেখে আমি অবাক হয়েছি। আমার মুখের ওপর একরকম স্পষ্ট জবাব দিতে লোকেই ভয় পায়, কিন্তু আপনি নির্ভীক সাহসী নারী। আপনার কেস নিয়ে আমি মাথা ব্যথা দেখতে চাইনি, কিন্তু যখন দেখলাম একই কেসে জড়িয়ে যাচ্ছেন তখন মনে হলো কেসটা যদি লড়ি তবে আপনার জন্যই লড়া উচিত। এমন সাহসী মেয়ের বাবা দোষ না করেই সাজা পাবে।
আপনি বুঝতে পারছেন আমার কথা? শাহজাহান আলী চেয়ে আছে নীরার দিকে। তিনি অবাক হয়ে দেখলেন সেদিনের আকুত ভয় বীর নারীটির চোখ আর ছলছলে। যে কোনো মুহূর্তেই মেয়েটি কেঁদে ফেলবে যেন। সন্ধ্যা নেমেছে ধরণীতে। পশ্চিমে ডুবে গেছে রক্তিম সূর্যটা। আকাশ এখন আধারিতে ছেয়ে আছে। নীরা যখন রাস্তায় নামলো তখন আবহাওয়া খারাপ। অন্ধকারে মেঘমুক্ত আকাশকে চোখে না পড়লেও ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকানি নজরে পড়েছে ভালো মতোই। যে কোনো সময়ই বৃষ্টি নামবে ঝুমঝুমিয়ে। নীরা এক পাশে দাঁড়ালো অটো বা রিক্সার আশায়, কিন্তু সে ঘুরে বালি। পথঘাট একদম ফকফকে, রিক্সার টিকিটেরও পাত্তা নেই। অথচ এদিকে যেন বেগেদের গুড়গুড়ানো বেড়েই চলেছে, কমবার নামই নেই। ওর ভাবনার মাঝে আকাশ ছাপিয়ে বৃষ্টি নামলো হুড়মুড় করে। চোখের পলকে নীরা কাক ভেজা। আশেপাশে কোনো দোকান খোলা নেই যার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করা যায়। অগত্যা বৃষ্টি মাথায় নিয়ে অনিশ্চয়তায় হাঁটতে হলো তাকে। কিছুক্ষণ পর হঠাৎ একটা গাড়ির দেখা মিলল। গাড়িটা এসে ব্রেক কষলো নীরার একদম গা ঘেঁষে। রাস্তায় জমা ময়লা পানি ছিটকে পড়লো নীরার সারা গায়ে মুখে। রাগে তরাক করে লাফিয়ে উঠল নীরা। গা চিরবির করতে করতে কিছু একটা বলতে যাবে, তার আগে ড্রাইভিং সিটের কাছ নামালো কেউ। দৃশ্যমান হলো একটি পরিচিত মুখ, টুইটুম্পার বড় ভাই। সেদিনে দেখা সেই ষষ্ঠব পুরুষ। লোকটি পরিচিত মানুষের গলায় হাত নেড়ে ডাকলেন, উঠে আসুন মিস। নীরা অবাক হয়ে তাকালো। লোকটি তার পরিচিত নয় মোটেও। মুখটা পরিচিত শুধু, আর কিছুই জানা নেই। তার প্রস্তাবে কি রাজি হওয়া যায়? ওকে চুপ করে থাকতে আবারও ডাকলো ফারদিন। বৃষ্টিতে দাঁড়াবেন না মিস, ভিজে গেছেন তো, তাড়াতাড়ি গাড়িতে উঠুন। নীরা দোনমনায় ভুগল। আজকালকার যুগে কাউকে বিশ্বাস করতে নেই, তার মধ্যে সে একা নারী। কত কিছুই তো হতে পারে। রাস্তায় পানি জমতে শুরু করেছে। যে ঘোর বৃষ্টি নেমেছে তাতে গাড়ি চলাচল বন্ধ হতে দেরি নেই। আর একটু হলেই গাড়ি সহ ফারদিন আটকা পড়ে যাবে। তাই তাড়া দিয়ে উঠল। এখন এত ভাবার সময় নেই, রাস্তায় পানি জমে যাচ্ছে, একটু পর আমি আর যেতে পারবো না। আপনি কি আসবেন না? কিন্তু নীরাকে রাজি হতে হলো। প্রকৃতির অবস্থা খুবই টালমাটাল। এই বৃষ্টিতে একা রাস্তায় ভিজে ভিজে অন্য কোনো বিপদে পড়বার চেয়ে স্বল্প পরিচিত এই লোকটিকে বিশ্বাস তো করাই যায়। যদিও এই লোকটির কাছে সে কতটুকু নিরাপদ সে জানে না, কিন্তু তারপরও বিশ্বাস না হয় করলো। কারণ পৃথিবীতে বিশ্বাস আছে বলেই আজও মানুষ ভালো আছে। এগিয়ে এসে ডোর খুলে দিল ফারদিন। নীরা ভেতরে ঢুকবে, কিন্তু তার আগেই হঠাৎ চোখ পড়লো কিসে যেন। একটি মশমশে কালো শরীর নড়াচড়া করছে গাড়ির ভেতরে। দুটি জান্তব আঁখি ওর দিকে চেয়ে আছে কৌতূহলী হয়ে। নীরা আটকে উঠল ভয়ে। সঙ্গে সঙ্গে সশব্দে একটি বাজ পড়ল কোথাও। মেঘে মেঘে ঘর্ষণ হয়ে দারুণ ঝিলিক লাগলো আকাশে। প্রবল ভয়ে ছিটকে পড়ল নীরা। ময়লা পানির ওপর পড়ে গেল জ্ঞান হারিয়ে। আকস্মিক ঘটনায় ফারদিন হতভম্ব তার পালিত কুকুর ম্যাকো। এ কেমন মেয়ে, দুমদাম জ্ঞান হারিয়ে ফেলে। একে নিয়ে এখন ফারদিন করবে কি? বাড়ি পৌঁছে দেবে, কিন্তু বাড়ি চিনলে তো। চিন্তা ভাবনা সেরে ম্যাককে গাড়ির ব্যাকসিটে পাঠিয়ে দিল ফারদিন। তারপর নামলো গাড়ি থেকে। রাস্তায় অজ্ঞান হয়ে যাওয়া মেয়েটা, যে কিনা ওর ছোট বোনদের গৃহ শিক্ষিকা হিসেবে পরিচিত ওর কাছে, তার দিকে চেয়ে একটা হতাশ নিঃশ্বাস ছাড়ল। মনে পড়লো এর আগেও এই মেয়ে তাদের বাড়িতে এসে জ্ঞান হারিয়ে ফেলেছিল, এবং সেটাও এই কুকুরের ভয়েই। উফ, মেয়েরা পারেও বটে। আরেকটা হতাশ নিঃশ্বাস গ্রাস করলো ওকে। কোমরে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল একা। ঘোর বর্ষণ নেমেছে। ইতিমধ্যে সে ভিজে উঠেছে পুরো। অতঃপর নীরাকে বসিয়ে দিল সিটে। ডোর লক করে নিজে এসে বসলো ড্রাইভিং সিটে। প্রচণ্ড রাগে নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে ওর। কী দরকার ছিল শুধু শুধু মেয়েটাকে লিফট দিতে যাওয়া, একটা উটকো ঝামেলায় জড়িয়ে যাওয়ার। রাগ করে মেয়েটার দিকে তাকালো। ফ্রন্ট সিটে আতশোয়া মাথায় এলিয়ে পড়েছে পেছনে। চুলগুলো এসে ঢেকে দিয়েছে ওর সুশ্রী মুখখানি। ফারদিনের কি হলো কে জানে। রাগটা হারিয়ে গেল কোথাও, বরং কি একটা প্রবল টান যেন ওকে টানতে লাগলো মেয়েটির দিকে। হাত বাড়িয়ে আলতো করে চুল সরিয়ে দিল। সুকোমল মুখটিতে দারুণ মায়া লেপ্টে। ঘন পাপড়িতে ভরা চোখ দুটি বন্ধ, যেন পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। পাতলা ঠোঁট দুটি যেন কমলার কোয়ার মতন, পাতলা আস্তরের আড়ালে। ছি ছি, ফারদিন হচ্ছেটা কি? মেয়েটার দিকে এমন জহুরি চোখে চেয়ে আছিস কেন? অসহায় একটা মেয়ের দিকে চেয়ে থাকতে লজ্জা লাগে না তোর? নিজেকে নিজেই ধমকালো ফারদিন। ভাবলো না, ওর দিকে আর তাকাবে না।
কিন্তু না তাকিয়েও যে উপায় নেই। ওই মায়াকারা চেহারায় কি গভীর আকর্ষণ লুকিয়ে আছে। তাকে উপেক্ষা করার শক্তি ফারদিনের কোথায়? এক মুহূর্তের জন্য মনে হলো নীরা নামের এই মেয়েটিকে ছাড়া ফারদিন বাঁচবে না কিছুতেই। রাত্রির ঘোর তমসা, বাড়িঘর থমথম করছে আধারে। একলা বাড়িতে বসে ভয়ে সিঁধিয়ে যাচ্ছে নূর। ক্ষণে ক্ষণে ঘড়ির দিকে তাকাচ্ছে, সময় গড়াচ্ছে নিজের মতো। এখন সময় 11:30, কিন্তু তার বড় বোন নীরা এখনো বাড়ি ফেরেনি। একলা একটি বাড়িতে বসে বড় বোনের অপেক্ষায় নূর। নানান আশঙ্কায় শঙ্কিত মন প্রাণ, চিন্তায় অস্থির। নীরার কিছু হয়নি তো? সে তো রোজ 8টার মধ্যেই ফিরে আসে বাড়িতে, কিন্তু আজ এতক্ষণ পেরিয়ে যাবার পরও না চাইতেও হাজারো কুচিন্তা ভর করছে। অশনির সংকেতের দামামা বাজাচ্ছে বুকের ভেতরে। দুশ্চিন্তার পকোড়া ছিঁড়ে খাচ্ছে ওকে। যদি নীরা আপার কিছু হয়ে যায়, কোনো বিপদে পড়ে যায়, নূর জানে না এখন কি করবে, কি করা উচিত। এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় লাগছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা ছাড়া আর যে কিছুই করবার নেই ওর। রঙ্গন নীলায় সকাল 8টা। একটা নরম তোষক পাতা চমৎকার শয্যায় শায়িত নীরা। গা যেন অর্ধেকটাই ডুবে আছে বিছানার গদিতে। সারা শরীরে আলস্য, চোখের পাতায় ভার। ঘুম ভেঙেছে বহু আগে, কিন্তু নিদারুণ ক্লান্তিতে চোখ মেলতে সায় দিচ্ছে না মন। অথচ মস্তিষ্ক বারবার বলে চলেছে, চোখটা খোল নীরু, চোখটা খোল। জ্ঞান হারানোর আগের ঘটনাটা আবছা আবছা মনে আছে ওর। পুরোটা ধ্যানে নেই বলেই হয়তো এত আলসেমি লাগছে। যেন নিজের ব্যক্তিগত কক্ষের বিছানায় আরাম করে শুয়ে আছে, তারা অনুভব করছে না উঠে বসবার। নীরামা, উঠেছ? কাঠের দরজা খোলার শব্দ হলো হঠাৎ, আর ঠিক তখনই সম্বিত ফিরল নীরার। তড়াক করে উঠে বসলো বিছানায়। চট করে মনে পড়ে গেল সব। আবছা স্মৃতিগুলো স্পষ্ট হয়ে উঠল। মনে পড়ে গেল সে তো নিজের বাড়িতে নয়, সে জ্ঞান হারিয়েছিল মাঝ রাস্তায়, ঘোর বর্ষায়। কি ঘুম হলো? মিসেস ফরিদা এসেছে। তিনি এগিয়ে এসে বসলেন বিছানায়, নীরার মাথার কাছটাই। নীরা ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। আশেপাশে চেয়ে নিজেকে ধাতস্থ করলো দ্রুতই, মাথা নাড়ল। আমি এখানে কি করে? এত ব্যস্ত হতে হবে না তো, বসো, আরাম করো, আমি বলছি তো। জানালার দিকে এক পলক তাকালো নীরা। চোখ ঝলসানো রোদ বাইরে, কিন্তু সে যখন জ্ঞান হারিয়েছিল তখন সন্ধ্যা, ঘোর বৃষ্টি। তার মানে মাথা চক্কর দিয়ে উঠল। সে কি পুরো একটা রাত বাইরে কাটিয়ে দিয়েছে, বাড়ি ফেরেনি? বাড়িতে তার ছোট বোন একলা, সর্বনাশ। অতঃপর মিসেস ফরিদা সব কিছু খুলে বললেন ওকে। গত সন্ধ্যায় তার ছেলে ফারদিন ম্যাক, তাদের পোষা কুকুরকে নিয়ে পশু চিকিৎসকের কাছ থেকে ফিরছিল। পথে বৃষ্টি নামে তুমুল, বিদ্যুৎ ঝলক উঠছিল ক্ষণে ক্ষণে। নীরাকে এই ঝোড়ো আবহাওয়ায় একা একা বৃষ্টিতে ভিজতে দেখে বাড়ি নামিয়ে দিতে চায় ফারদিন। নীরা প্রথমে দৌড়মোনা করলেও পরে রাজি হয়, কিন্তু গাড়িতে ম্যাককে দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছিল নীরা। তারপর ফারদিন আর কি করে? নীরার বাড়ি তো তার চেনা নেই। অগত্যা নিজেদের বাসায় আনে ওকে। গতরাতে একজন ডাক্তারকেও আনা হয়। তিনি নীরার অবস্থা খুব একটা সুবিধাজনক হিসেবে ধরেননি। মানসিক এবং শারীরিকভাবে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে মেয়েটা। সেই প্রসঙ্গ টেনে মিসেস ফরিদা বললেন, তোমার কি হয়েছে মা, বলো তো? শরীর এত দুর্বল কেন? এত দুশ্চিন্তায় বা কিসের? কি সুন্দর ফুটফুটে মেয়ে তুমি, এই বয়সে এত প্রেশার নিলে হয়? লজ্জায় মাথা কাটা যাচ্ছে নীরার। ছি ছি ছি, সে এতটা দুর্বল কি করে হতে পারে? একই মানুষের সামনে সে দুবার জ্ঞান হারালো, তা আবার কি কারণে? কুকুরের ভয়ে? বলা নেই কওয়া নেই, কুকুর দেখলো আর ব্যাস, দুম করে পড়ে গেল। ইস, ইজ্জতের ফালুদা হয়ে গেছে একেবারে। সকালে নাস্তা টেবিলে বসেছেন ফরিদুর রেজা, সঙ্গে তার 3 সন্তান, টুই, টুম্পা আর ফারদিন। যদিও ছেলে মেয়েদের তিনি এই নামে ডাকেন না, তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ফুলের নাম দেওয়া আছে। ফারদিনকে তিনি ডাকেন রঙ্গন বলে, টুইয়ের নাম অলোকনন্দা, টুম্পার নাম বাগান বিলাসী। নিজের বিশেষ ফুল প্রীতির কারণেই এই নাম। রুটে চিত্তে চিত্তে ফরিদুর রেজা প্রথম কথা বললেন, তারপর বাগান বিলাসী, আলোকনন্দা, কি অবস্থা তোমাদের? লেখাপড়ার কি গতি? 2 বোন সভ্য বাচ্চাটির মতো ঘাড় নাড়ল, একসঙ্গে বলল, অত্যন্ত ভালো আব্বাজান। উত্তরে হাসলেন ফরিদুর রোজা। মেয়েদের তিনি হাড়ে হাড়ে চেনেন। এরা সবসময় বলবে অত্যন্ত ভালো, কিন্তু ফলাফল হবে অত্যন্ত জঘন্য। পাজির পা ছাড়া 2টি মেয়ে তার। এত সত্ত্বেও তিনি ওদের ওপর রাগ করতে পারেন না। সন্তানরা তার অতি আদরের কিনা। বাড়িতে তো সময় দিতে পারেন না ব্যবসার জন্য। যতটুকু সময় থাকেন ততটুকু যদি ছেলে মেয়েদের বকাচকা করে কাটান, তাহলে আর হলো কি? সাবধান করে বললেন,
সামনে কিন্তু মাধ্যমিক পরীক্ষা, মনে রেখো সেটা। সে কি আর ভুলতে দিচ্ছ? মাথার উপর রেখে তো দিয়েছো একজনের মাস্টারনিকে। মুখ ফুলিয়ে বলল টুই। ফরিদুর রেজা আবারও হাসলেন। কেন রে, মাস্টারনি কি ভালো পড়াচ্ছে না? ওরা কিছু বলবে তার আগেই ফারদিন বলল, ভালো না পড়ালে ওরা এই কথা বলতো? নিশ্চয়ই চাপের মুখে রাখছে। মেয়ে দুটো তো তোমার বদের হাড্ডি। ভাইয়া তুই আমাদের সুনাম করবি না তো? খামোখা দুর্নাম। সঙ্গে সঙ্গে প্রতিবাদী দল সোচ্চার হয়ে উঠল। ফারদিন মুচকে এসে মাথা নাড়ল। কিছু বললামই না তাতেই বলিস দুর্নাম? কিছু বললে যে। ভাইয়া। এতএব থামতে হলো। এর মধ্যে দোতলা থেকে নামতে দেখা গেল মিসেস ফরিদাকে। নীরাকে সঙ্গে নিয়ে তিনি আসছেন, হাত ধরে আস্তে ধীরে নামছেন। হঠাৎ সেদিকে চোখ পড়ায় দৃশ্যটা দেখতে পেল ফারদিন। দৃষ্টি আটকে গেল, প্রাণ আনছান করে উঠল মুহূর্তে। ওই শান্ত মুখ, ধীর চলন বুকের গভীরে আঘাত করলো যেন। প্রশান্ত হৃদমাচারে প্রেমের মাতন উঠল, তোলপাড় শুরু হলো। ওই নারীতে যে তার সর্বনাশ লেখা। নীরাকে নাস্তার টেবিলে এনে বসালেন মিসেস ফরিদা। ভালো করে যত্ন আত্তি করলেন। মিসকে দেখে কথার কই ফুটল যমজ কন্যাদের। এটা ওটা বলতে লাগলো ওরা। ফরিদুর রেজা সাহেবের সঙ্গেও টুকটাক কথা হলো। মেয়েদের পড়ালেখা বিষয়ে তো আলাপ হলোই। সঙ্গে শিক্ষিকা মহাশয় নিজের শারীরিক অবস্থার দিকেও নজর দিতে বললেন ফরিদুর রেজা। এই বয়সে অত অনিয়ম করলে চলবে না, বুঝছো? নিয়মিত খাওয়া দাওয়া করবে, ব্যায়াম করবে। দুর্বলতা তখন ফুরুত করে কোথাও পালাবে, টেরও পাবে না। নীরা চুপ করে শুনে গেল শুধু। শর্মে প্রাণ যায় যায়। কি একটা বেজ্জতি কাণ্ড ঘটিয়েছে সে। ইস। খাওয়া শেষে ফরিদুর রেজা বললেন, তুমি একা যেতে পারবে তো? দাঁড়াও, রঙ্গনকে বলে দিচ্ছি, ও অফিসে যাওয়ার আগে তোমাকে নামিয়ে দেবে। কথাটা শুনে এক পলক নীরার দিকে তাকালো ফারদিন। মন ব্যাঙাচি লাফিয়ে উঠল হঠাৎ। হৃৎপিণ্ডের লাভডুব শুরু হলো। আবারও এই নারীর সান্নিধ্যে থাকতে হবে। এত কাছে গেলে ফারদিন প্রাণ নিয়ে বাঁচবে তো? কিন্তু নীরা ইতস্তত করলো, না না, আমি যেতে পারবো। কিন্তু তার কথা আর পাত্তা দিল না কেউ। মিসেস ফরিদা তো গায়ে ফেলতে দিলেন না কথাটা। না বাবা, রিস্ক নিতে চাই না। তুমি অসুস্থ মেয়ে, পথে কি না কি হয়ে যায়। ফারদিনই নামিয়ে দিয়ে আসুক। এরপর আর যুক্তি কাটে না। এত নীরাকে ক্ষান্ত দিতে হলো। নাস্তা সারবার পর টুইটুম্বা তাকে নিয়ে বসিয়েছিল ড্রয়িং রুমে। গল্পে মেতেছিল দু বোন। আসলে পড়ানোর ব্যাপার ছাড়া তাদের দুনিয়ার যাবতীয় বিষয়ে এই দুজনের আগ্রহ, এবং এই একটি বিষয় ছাড়া নীরার সঙ্গেও তাদের ভারী খাতির। নীরা হাসতে বললে হাসবে, কাঁদতে বললে কাঁদবে, কিন্তু পড়তে বললে পড়বে না। দু বোনের হাসির ফোয়ারা ছুটেছে আজ। কি একটা তুচ্ছ কারণ নিয়ে কিলকিল করে হেসেই যাচ্ছে তো হেসেই যাচ্ছে। নীরা কিছু না বলে চুপ করে রইল। মনটা তখনও উচ্চাটন করছে ছোট্ট বোনের জন্য। নোটটা পাশে একা, তার চিন্তায় মগ্ন। হয়তো এখনও ওর পথ চেয়ে ছটফট করছে, অথচ সে এখনও বড় বোন হয়ে ওর কাছে যেতে পারছে না, মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করতে পারছে না। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট 30 পরেই ডাক এলো ওর। ঘড়ি পড়তে পড়তে আসছিল ফারদিন। ড্রয়িং রুমের দরজায় ক্ষণিকের জন্য দাঁড়ালো। টুম্পা, তোর মিসকে আসতে বল। ছাত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে বেরোলো নীরা। মিসেস ফরিদার সঙ্গেও দেখা হলো দরজায়। নীরাকে কিছু উপদেশ দিলেন তিনি। তারপর নীরা ছুটল ফারদিনের পিছু পিছু। ফারদিন গাড়িতে বসেছিল, ড্রাইভিং সিটটা তার দখলে, ফ্রন্ট সিটের দৌড় খুলে রাখা। নীরা প্রায় হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল। গাড়িতে উঠবার আগেই একটা মেঘমন্দ্র কণ্ঠের হুঁশিয়ারি শোনা গেল, আস্তে উঠুন, নয়তো বাড়ি লেগে পড়ে যাবেন। আপনার তো আবার যেখানে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার অভ্যাস। নীরা চমকালো, থমকালো, ছোট ছোট চোখ করে চেয়ে রইল এই গাম্ভীর্য মাখা মুখখানির দিকে। ঈষৎ ভ্রুকুচকে সে চেয়ে আছে ওরই দিকে, ঠোঁটে বিদ্রুপের আভাস। নীরা মাথা নোয়ালো, চুপচাপ উঠে বসলো সিটে। গাড়িতে আর একটু কথা হলো না। নীরার বাড়ির সামনের মোড়ে এসে ওকে নামিয়ে দিয়ে গেল ফারদিন। দরজা খুলে বড় বোনকে দেখতে পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল নূর। ওকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আপা আপা, তুই কোথায় ছিলি? রাতে বাড়ি ফিরিসনি কেন? জানিস কত ভয় পেয়েছিলাম, তোর কিছু হয়ে গেলে আমি কি করতাম। আচম্বিতে এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না নীরা। ছোট বোনকে ধাতস্থ করতে পিঠে হাত বুলিয়ে দিল। নূর তখনও অঝরে কাঁদছে, হেঁচকি উঠে গেছে এর মধ্যেই। ওকে সামলাতে গিয়ে নীরা হঠাৎ লক্ষ্য করলো মেয়েটার গায়ে জ্বর, ভীষণ জ্বর। ওকে ঠেলে দাঁড় করালো নীরা। ললাটের উষ্ণতা পরখ করতে করতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, সে কি, তোর তো ভীষণ জ্বর, এমন হলো কি করে?
নূরের সেসবে মাথা ব্যথা নেই। সে বড় বোনকে ফিরে পেয়েছে, এই যথেষ্ট। গত রাতে কত কত দুশ্চিন্তার পোকারা কিলবিল করেছে তার মস্তিষ্কের ভেতর। সারা রাত ঘুমাতে পারেনি, দু চোখের পাতা এক করেনি মুহূর্তের জন্য। কান খাড়া করে দরজার পাশে বসেছিল। কত সংখ্যা, কত চিন্তা ভাবনা, সব ছাপিয়ে গেছে নীরার ফিরে আসবার আনন্দে। গায়ের প্রচণ্ড উত্তাপ তার কাছে এখন কিছুই না। সে সব হাসি মুখে সামাল দিতে পারে, কিন্তু সবটা এত সহজ নয়। দুপুর গড়াতে না গড়াতেই নূরের জ্বর বাড়ল। থার্মোমিটারে পারদ চড়ল চচ্চর করে। ডাক্তার ডেকে আনলো নীরা। তিনি সব কিছু শুনে জানালেন, হঠাৎ জ্বর, প্রবল ভীতির কারণে হয়েছে। মানসিক একটা ঝড় গেছে মেয়েটার উপর। নীরা বুঝতে পারে নিজেকে ধিক্কার দেয় নিজের কর্মকাণ্ডের জন্য। অযোগ্য মনে হয় নিজেকে। তার গাফিলতির কারণেই নূর অসুস্থ। সে অসুখ সহজেই সারল না। টানা 3 দিন ভুগল নূর। নীরা সব কিছু ছেড়ে ছুড়ে বোনের সেবায় নিয়োজিত থাকলো। আপ্রাণ চেষ্টায় সুস্থ করে তুলল ওকে। এদিকে নূরের অপেক্ষায় টানা 3টে দিন শুধু ছটফট ছটফট করে কাটল রাফাত। মেয়েটা ক্লাসে আসে না কেন? কি সমস্যা ওর? বহুবার মন চাইলেও নূরের বাড়িতে এসে হানা দিতে, ওর বেনি ধরে হ্যাঁসকাঠানে এক গাছি চুল ছিঁড়ে ফেলতে, ক্রোধ মিশিয়ে বলতে, স্কুলে আসছিস না কেন তুই? এত ঢং কিসের? কিন্তু বলা হলো না। নূরের বাড়ির লোকগুলো কি বলবে এই ভেবে ইচ্ছে করা সত্ত্বেও যাওয়া হলো না। শুধু এক বুক হাহাকার আর চাপা ক্ষোভ নিয়ে প্রাণ আনচান করে কাটিয়ে দিল 3টে দিন। 3 দিন পর নূর ক্লাসে আসলে রাফাত স্বস্তি পায়। মেয়েটা এতদিন কেন আসেনি এটা শোনবার জন্য ওর কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো ব্যাঙে নূর সেদিন ক্লাস থেকে এক পাও নড়ে না। ঠায় বসে থাকে নিজের আসরে। ছুটির পর ওর পথ রোধ করে দাঁড়ায় সে। রুক্ষ স্বরে বলে, তুই 3 দিন আসিস নি কেন? সমস্যা কি তোর? নূর বিরক্ত চোখে তাকায়। আগে রাফাতকে তার ভয় লাগতো, ইদানিং তার লাগে না, বরং চেষ্টা করে উপেক্ষা করবার। নিচু কণ্ঠে বলল, কোনো সমস্যা নেই। তাহলে ক্লাস আসছিস না কেন? নূর রাগ করে। সে কি করবে না করবে সব কিছু কি রাফাতকে জানিয়ে করতে হবে? সে ওর কে? ওর ওপর এমন খবরদারি করবার অধিকারী বা দিয়েছে কে? কিন্তু চিরকাল শান্ত থাকা মেয়েটা হট করে চাইলেও নিজের ক্ষোভ প্রকাশ করতে পারে না। রাগের আগুনে তুষ চাপা দিয়ে যতটা সম্ভব স্বাভাবিক হয়ে বলে, এমনই। এর আগেও একবার বলেছিস এমনই তুই স্কুলে আসিস না। তোর এত ঢং হয়েছে কি স্যার? 2 দিন পর পর উধাও হয়ে যাস। আগে তো এমন ছিলি না। বললাম তো এমনই। সব কথা তোমাকে বলতে হবে? ব্রো কুচকে তাকালো রাফাত। তুই আমাকে তেজ দেখাচ্ছিস? তোর এত দেমাক? আমি তেজ দেখাইনি, কিন্তু তুমি আমার সব বিষয়ে মাথা ঘামাও কেন? কি দরকার তোমার? শান্ত সুরে বলল নূর। সহসা কিছু বলতে পারল না রাফাত, চুপ মেরে গেল। সত্যিই তো, নূরের সব কিছু নিয়ে তার এত কথা কিসের? কেন তার এত ছটফটানি নূরের জন্য? ও স্কুলে আসলো কি না আসলো তাতে কি বা আসে যায়? উত্তরটা ওর অবচেতন মনে জানা হলেও চেতন মনের জানা নেই। চেতন মন তার সূক্ষ্ম অনুভূতি সম্পর্কে উদাসীন। তার ভালোবাসা, ভালো লাগা এই বিষয়ে জ্ঞান তার চেতনা। সে তো শুধু রাগটাই দেখাতে পারে ওপরে ওপরে, ভেতরের কথা তো বলতে পারে না। রাফাতকে হঠাৎ চুপ করে থাকতে দেখে মুচকি আসে নূর। ধীর স্থির হয়ে শুধায়, তোমার সাথে তো আমার শত্রুতা নেই, তাহলে কেন মিথ্যে যুদ্ধ করতে আসো? রাফাত এবারও আর কিছু বলতে পারে না। আকাশে রোদ চড়ে গেছে। উত্তাপে টিকে থাকা দায়। ঘামে ভেজা স্কুলের সাদা শার্টটা রাফাতের গায়ে লেপটে, কপালে বিন্দু বিন্দু জলকণা। নূর ওর দিকে তাকিয়ে হাসে। আমি কারো শত্রু হতে চাই না, চাই না কারো মিত্র হতে। তুমি আর আমাকে জ্বালিও না। তারপর বড় বড় পা ফেলে নূর দ্রুতই মিশে যায় ভিড়ের আড়ালে। রাফাত ঠায় দাঁড়িয়ে রয়, ভাবতে থাকে, বুঝতে চেষ্টা করে নিজেকে, নিজের মনকে। টুই টুম্পার সঙ্গে সম্পর্ক সহজ হয়ে আসছে নীরার। বেশ আনন্দ আমোদেই এখন পড়ানো হয়। ছাত্রীদ্বয় পড়বার ক্ষেত্রে সবসময় ফাঁকিবাজ, কিন্তু এখন কিছুটা উন্নতি হয়েছে, অন্তত নীরার সাবজেক্টে। রসায়নের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে অনেকটা সুন্দর। বিক্রিয়ার সঙ্গে প্রেম আর তত্ত্বের সঙ্গে ভালো লাগা, মোদ্দা কথা এই 2 বোনের মধ্যে একটা আগ্রহ তৈরি করে নিয়েছে নীরা। নীরার সমস্ত কথা তারা মনে প্রাণে মানে। আজ পড়াতে এসে একটু অস্বস্তির মধ্যে পড়তে হলো নীরাকে। প্রায় 15 মিনিট হলো এসে বসেছে, কিন্তু ছাত্রীদের খবর নেই। অথচ এমন হয় না, ওর আসবার আগে থেকেই 2 বোন পড়তে বসে যায়। আজ তবে হলো কি?
মিনিট 10 বাদে ঘরের দরজায় এসে দাঁড়ালো কেউ। পায়ের আওয়াজ শুনে তাকাতেই দেখা মিলল আঙুর বিবির। ক্যাটকেটে কমলা রঙের একটা শাড়ি পরনে, যার জমিনে চকচক করছে হলদে চুমকি। 2 হাত ভর্তি লাল কাচের চুড়ি, পান খাওয়ার ঠোঁট দুটিতে কেমন অদ্ভুত লাল আভা। সম্ভবত পান খাবার পর লিপস্টিক ঘষেছে। হাঁ চোখ বেশ। নীরা তার দিকে অবাক হয়ে তাকালো। আঙুর বিবি জানালো, আজকে আপারা পড়বো না, ম্যাডামে কইছে আজ কারোর সময় নাই, আপনি চইলা যান গা। নীরার এবার রাগ হওয়ার কথা। সে কিছুটা ক্রোধ আর কিছুটা বিস্ময় মিশ্রিত কণ্ঠে বলল, কেন? সে কথা তো আগে জানানো যেত। সেসবে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে আঙুর বিবির দায়সারা জবাব, আমি তার কি জানি, আমারে কইছে আপনারে জানাই দিতে, জানাই দিলাম, এখন জায়গা। নীরাকে তুচ্ছ করে দিয়ে আঙুর চলে গেল। নীরা থায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এই কেমন কথা? ওরা পড়বে না ভালো, কিন্তু সে কথা ওকে আগে জানিয়ে দিতে কি ক্ষতি ছিল? মানুষের জীবনে ঝামেলাবিহীন নয়, হুটহাট সমস্যা হতেই পারে, সেজন্য কোনো কাজে বিঘ্ন হয়, কিন্তু সে কথা একটু জানিয়ে দিলেই তো হয়। তাহলে তাদের জন্য কাউকে হেনস্থা হতে হয় না। নীরা বাড়ি ফেরবার জন্য পা বাড়ালো। সিঁড়ির মুখে হঠাৎ দেখা হয়ে গেল মিসেস ফরিদার সঙ্গে। ওকে দেখে তিনি কিঞ্চিত বিস্ময় নিয়ে বললেন, সে কি নীরামা, তুমি এলে কখন? আর যাইছই বা কোথায়? বাসায়। অপ্রস্তুত হয়ে বলল নীরা। এরা নিজেরাই তো খবর পাঠালো পড়বে না, এখন আবার উল্টো সুদ ধরেছে যে বড়। ওর উত্তরে বিস্ময় বাড়ল মিসেস ফরিদের। কেন? টুইরা পড়বে না, তাই আর কি। না পড়ারই কথা, বাসায় এত আয়োজন, কিন্তু তোমাকে তো যেতে দেওয়া যাবে না। আমি তো ওদের 2 বোনকে বললাম তুমি যেন প্রোগ্রামটাই থাকো। কিসের প্রোগ্রাম? ওরা বলেনি? কি আশ্চর্য, আজ আমার ছেলের মানে ফারদিনের জন্মদিন, সেই নিয়েই তো ওরা 2 বোন ব্যস্ত। সাজগোজের পসরা লাগিয়েছে, বলেনি তোমাকে? আসলে ওরা তো আসেনি, আঙুর এসেছিল, শুধু বললো পড়বে না, আর তো কিছু। দেখো তো কারবার। ও বলো না, দেখ এদের নিয়ে আর পারি না। নিজের মনে বিড়বিড় করলেন, তারপর নীরার হাত ধরে বললেন, তুমি চলো তো, ছাদে সব আয়োজন হয়েছে, এসো এসো। নীরা বাধা দেবার চেষ্টা করলো, অজুহাত দেখিয়ে চলে যেতে চাইল, কিন্তু কোনো কিছুই ধোপে টিকল না। উনি জোর জুলুম করে ধরে নিয়ে গেলেন মেয়েদের কাছে। এদেরও একটু ধমকে দিতে হবে। তিনি তো আগেই বলেছেন ওদের মিসকে প্রোগ্রামে থাকতে বলতে, আর ওরা কিনা আঙুরকে উল্টোপাল্টা বলে পাঠিয়েছে। এমন চমৎকার একটা দিনে মিস মন খারাপ করে চলে যেতেন। তুই টুম্পারা সাজগোজ করছিল ঘরে, 2 বোন শাড়ি পরেছে আজ, একই গাঢ় সবুজ জামদানি, সঙ্গে মখমলি কাপড়ের ব্লাউজ, মানানসই সাজ, দারুণ দেখাচ্ছে দুজনকে। নীরা মুগ্ধ হয়ে চেয়ে রইল। মিসেস ফরিদা তখন মেয়েদেরকে বকাঝকা করতে ব্যস্ত। একটু পর সব ঠান্ডা হলে নীরার দিকে নজর পড়ল ওদের। টুম্পা ছুটে এলো মিসের কাছে। মিস, আপনি শাড়ি পরেননি কেন? প্রোগ্রামে শাড়ি পরবে তো সবাই। আসলে আমি তো জানতাম না, আমি তাহলে না থাকি, হ্যাঁ বাসায় চলে যাই। ইতস্তত করলো সে। মিসেস ফরিদা ধমকে উঠলেন তখন। ফের সে কথা বলছি না, অনুষ্ঠান শেষ না হওয়া অবধি যাওয়া নেই। কিন্তু কোনো কিন্তু না, আপনি আমাদের শাড়ি পরাবেন মিস, আসুন তো। না না, সে কি করে হয়? কোনো না শুনবো না, আসুন তো। 2 অত্যাচারী বালিকা ওকে ধরল কেচকি মেরে। নিজেদের শাড়ি ভর্তি আলমারির সামনে হাজির করলো নীরাকে, কিন্তু নীরাকে চয়েস করবার সুযোগ দেওয়া হলো না। তার আগে 2 বোনের লেগে গেল ধুমতুমার। আজ কিছুতে 2 জনের পছন্দ মিলছে না। এটা বলছে তো ও ওটা বলছে। নীরা অসহায় হয়ে তাদের ঝগড়া দেখতে লাগলো। মেয়ে দুটো বড্ড পাগল। অতঃপর বিবাদ মিটল এক সময়। তখন ওরা নীরাকে ধরে শাড়ি পরিয়ে দিল। নিজেদের খেলার পুতুলের বিয়েতে ছোট মেয়েরা যেমন যত্ন করে, আলতো ভালোবাসার ছোঁয়ায় গভীর মনোযোগ দিয়ে সাজাই, ঠিক তেমন করে সাজাতে বসলো। একটু একটু করে প্রসাধনের ছোঁয়া দিয়ে রাঙিয়ে তুলল ওকে। সাথে সব আয়োজন করা হয়েছে। বার্থডে বয় ফারদিনকে ঘিরে আছে একদল তরুণ তরুণী। ওরা ফারদিনের বন্ধু মহল। বড়রা তেমন নেই এখানে। আসলে এই অনুষ্ঠানের অধিকাংশ অতিথিরা অল্প বয়সী ছেলে মেয়ে। ফারদিনের যত সমবয়সী বা সিনিয়র জুনিয়র কাজিনস বন্ধু বান্ধব, এই নিয়েই সব। নীরাকে পুতুল বানিয়ে 2 বোন হাজির হলো ছাদে। তারপর একে একে নিজেদের কাজিনদের ডেকে এনে পরিচয় করাতে লাগলো ওকে। 2 বোনের উচ্ছ্বাস দেখে সংকোচে এতটুকুনি হয়ে যাচ্ছিল নীরা।
ইস কি লজ্জা! এক গাদা অপরিচিতের ভিড়ে তাকে নিয়ে কি পাপেট শো শুরু করেছে দুবোন। মুখে কিছু বলার জন্যই দুজন যেন পণ করেছে। এই অনুষ্ঠানে যত মানুষ আছে সবাইকে ধরে এনে দেখাবে নীরাকে, বলবে, দেখো এই সুন্দর পুতুলটা আমাদের মিস। এদের থেকে পরিত্রাণের জন্য মনে মনে প্রহর গুনছিল নীরা। এর মধ্যে তার চোখ পড়ে গেল অদূরে দাঁড়িয়ে রাখা ব্যক্তির ওপর। ফর্মাল পোশাকে আজ দারুণ লাগছে ওই গম্ভীর লোকটাকে। বলিষ্ঠ দেহের সৌষ্ঠব পুরুষ, গড়পড়তা বাঙালির চেয়ে উচ্চতাও বেশি, চওড়া কাঁধ, তামাটে মুখমণ্ডল, গালে কোচা কোচা দাড়ির আড়ালে মানুষটির চেয়েও বেশি গম্ভীর দুটি ঠোঁট। নীরা এক ঝলক চেয়েও চোখ নামিয়ে নিল। অনুভব করলো তার হৃদযন্ত্রের কম্পন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। মনে হচ্ছে যে কোনো সময় বক্ষপিঞ্জর ভেদ করে ছিটকে বেরিয়ে পড়বে সেটা। এমন সময় হঠাৎ এদিকে চোখ পড়ল ফারদিনের। বেগুনি রঙের জমিনে হ্যান্ডপ্রিন্ট করা চমৎকার পার্টি শাড়িতে সজ্জিত মেয়েটিকে দেখে থমকে গেল তার হৃদয়। এক মুহূর্তের জন্য বিয়ের পিড়িতে শুভদৃষ্টি হবার মতোই চোখাচোখি হয়ে হৃদয়ের লেনাদেনা হয়ে গেল দুজনের। সে ওই একটি মুহূর্তেই। সন্ধ্যা নেমেছে অনেক আগেই। আকাশে এখন কালচে মেঘের আনাগোনা। দূরের বড় বড় গাছগুলোকে কালো কুচকুচে দানব বলে মনে হচ্ছে। কোনো বাতাস নেই, কেমন গুমোট মেঘ। নীরা আকাশের দিকে তাকিয়ে শ্বাস ফেলল। এদিকে সাড়ম্বর আয়োজন। ছাদটা সাজানো হয়েছে চাকচিক্যময় করে। ছাদের রেলিংয়ে মরিচ বাতি জ্বলছে নিভছে, মাঝে মাঝে ফুল দিয়ে সজ্জিত। একদিকে স্টেজের মতো করে বানানো, ওদিকটায় কিছু মানুষ গান বাজনা করছে। পিয়ানো আনা হয়েছে। ব্যান্ড দলের গায়করা এসেছে তাদের বাদ্য সরঞ্জাম নিয়ে। স্টেজে একজন ম্যাজিশিয়ানকেও দেখা যাচ্ছে ম্যাজিক দেখাতে। হাতে চারকোনা বাক্স নিয়ে কিছু একটা করছেন তিনি। বাক্সটা খালি, উপর নিচ করে দেখানো হলো। তুই অথবা টুম্পা যে কোনো একজন বাক্স হাতে নিয়ে সেটা পরখ করেও নিল। সম্পূর্ণ ফাঁকা একটা বাক্সের ভেতর চোখের পলকেই হাজির হলো কিছু পায়রা। নীরা আসক্তিহীন চোখে তাকিয়ে দেখলো ম্যাজিশিয়ান সাহেব গর্বিত ভঙ্গিতে হাসতে হাসতে বাক্স থেকে পায়রা বের করছেন। নীরা দেখতে দেখতে গুনল 1 2 3, 3টে ধবধবে সাদা পায়রা বেরোলো অতটুকু বাক্স থেকে। জন্মদিনের মতো অতি তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে কেউ এত আয়োজন করে জানা ছিল না নীরার। সে একটু অবাকই হলো। তাদের মধ্যবিত্ত মানসিকতায় এইরকম জাঁকজমক আয়োজন শুধু হয় বিয়ের জন্যই। যদিও বিয়েতে ম্যাজিশিয়ান আনা কিংবা ব্যান্ড দলের লোকদের আনা হয় না, কিন্তু এরকম সাজসজ্জা নয়। কিন্তু এরা সামান্য জন্মদিনে কি হুলুস থুলুস কাণ্ড করেছে, সর্বনাশ! ভাবতে ভাবতে আরেকবার স্টেজের দিকে তাকালো নীরা। ম্যাজিশিয়ান একটা নল হাতে দাঁড়িয়ে আছেন। সম্ভবত ওই নলের ভেতর থেকে একটা ফুলের তোড়া বের করবেন। আহামরি কিছু নয়, তবে উপস্থিত দর্শকরা হাঁ করে দেখতে লাগলো। তাদের উৎসাহের সীমা নেই। সেই দর্শকদের মধ্যে নিজের দুটি ছাত্রীকে দেখে নীরার হতাশ লাগলো। এরাই লাফালাফি করছে সবচেয়ে বেশি, অথচ এমন লাফানোর মতো কিছুই হয়নি। আশ্চর্য বলতে গেলে নীরা কাউকে চেনে না এখানকার। টুইটুম্পা তো নেই আশেপাশে, মিসেস ফরিদাও লাপাত্তা। সম্ভবত মহিলা মহল নিয়ে ব্যস্ত। নীরার এখানে ভালো লাগছে না, হাঁসফাঁস লাগছে ভেতরটায়। অস্বস্তিতে গাঢ় হয়ে সে আছে। এমন অচেনা পরিবেশে সে তো অভ্যস্ত নয়। তার বাড়ি চলে যেতে ইচ্ছে করছে। বারবার নূরের কথা মনে হচ্ছে। মেয়েটা বাসায় একা, ওর ফিরতে দেরি হলে দুশ্চিন্তা করবে। কেমন আছেন? হঠাৎ গম্ভীর পুরুষালী আওয়াজে ধ্যান ভাঙল নীরার। চট করে ফিরে তাকাতেই দেখতে পেল টুইদের বড় ভাই ফারদিন দাঁড়িয়ে শান্ত চোখে চেয়ে আছে তারই দিকে। নীরার বড্ড বিব্রত লাগলো। কোনো মতে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ। ব্যাস, আমার কতটি ফুরলো, নোটে কাজটি মুড়লো। এখন আর কি বলা যায়? নীরা দারুণ বিপাকে পড়ল। মুখে রা নেই, কিন্তু তাকে মুক্তি দিয়ে ফারদিন সপ্রতিভ গলায় বলল, আপনার জ্ঞান হারানোর অভ্যাসটা কি সেরে গেছে মিস, নাকি এখনো আছে? লোকটা চুপচাপ ধরনের, কম কথা বলে, বেশ গম্ভীর। এখনো চেহারায় তার রাশভারী ভাব আছে, কিন্তু কথাটা বলল কি? রসিকতা ধরতে না পেরে নীরা বোকা বনে গেল। কেটে কেটে উচ্চারণ করলো, মানে? কিছু না। স্মিত হাসলো ফারদিন। নীরা আর চোখে এক ঝলক চেয়ে দেখলো সে হাসিটা। হুট করেই তার মনে হলো গম্ভীর লোকেদের হাসি সবসময় দেখতে পাওয়া যায় না বলেই তাদের হাসি সুন্দর, যেটা তারা গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে রাখে। নীরাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে কিছু একটা ইশারা করলো ফারদিন।
অমনি লজ্জায় মাথা নিচু করে ফেলে সে। ইস, এমন হ্যাবলাকান্তের মতো বুঝি কারোর দিকে তাকাতে আছে। লোকটা ভাবলো কি? নীরাবতী। মুখ তুলে তাকালো নীরা, চোখে বিস্ময়। এই লোক তার নামটা জানলো কি করে? ফারদিন মুখ নামিয়ে হাসলো আবারও, প্রায় ফিসফিস করে বলল, আপনি অসাধারণ সুন্দর, এটা কি আপনি জানেন? চমকে উঠল, দুদিকে মাথা নাড়ল অপ্রস্তুত ভঙ্গিতে। ওর দিকে ঝুঁকে এলো ফারদিন, প্রফুল্ল চিত্তে কথা ঝড় তুলল নীরার বুকে। তাহলে জেনে নিন, আপনার ওই মায়াভরা মুখ আর অবুঝ চাহনি আমার কাছে সবচেয়ে প্রিয়। দিন কাটছে তার মতো, তাকে আটকানোর জো নেই কারো। নাজমুল হুদার কেস লড়ছেন অ্যাডভোকেট শাহজাহান আলী। সেই সূত্রে প্রায়ই তার চেম্বারে ছুটতে হচ্ছে নীরাকে। তার বাবার কেসটা কোর্টে উঠেছে ইতিমধ্যেই। গতকাল আবার রায় দেবার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে রায় ঘোষণা না করেই আদালত মুলতবি করা হয়। সময় বাড়িয়ে দেওয়া হয় 7 দিন, তারপরে চূড়ান্ত শুনানি। যেই শুনানিতে ভাগ্যের জোরে নাজমুল হুদা ছাড়া পেতে পারেন, আবার জেল জরিমানাও হতে পারে। পিতার এই কঠিন সংকটে নীরার এখন নাজেহাল দশা। সে প্রাণপণে চেষ্টা করছে বাপকে বাঁচাবার। কথায় আছে, মামলা পুলিশ এগুলো হলো রাজকীয় ব্যাপার স্যাপার। রাজা বাদশারা ওসব নিয়ে ঘাটাঘাটি করে, সাধারণের ওতে কাজ নেই। বিশেষ করে মধ্যবিত্তের, যাদের কিনা কোনো মতে খেয়ে ভরে বেঁচে থাকাই কাজ, তাদের কি ওসব পুলিশের টানাটানি মানায়? ওদের ঝক্কি সামলানোর দায়। আজন্ম মধ্যবিত্ত মানসিকতায় বেড়ে ওঠার নীরারও তাই এসবে আগ্রহ ছিল না, বরং কিছুটা ভয়ই ছিল ওর। কিন্তু ভাগ্যের পরিহাস দেখো, ঝুট ঝামেলাহীন শান্তশিষ্ট নীরার জীবনেও ঘটে গেল কি? ভাগ্যচক্রে তারই বাপকে পড়তে হলো মিথ্যে মামলার চক্করে। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস পেলে আলমারি খুলল নীলা। এটা তার বাবা নাজমুল হুদার ব্যক্তিগত আলমারি, অনেক পুরনো। তাদের মায়ের সমস্ত জিনিসপত্র এখানে সুসংরক্ষিত আছে। পুরনো স্টিলের আলমারিতে সাধারণত একটা সিন্ধুকের মতো অংশ থাকে, যেখানে থাকে বিশেষ সুরক্ষা ব্যবস্থা। আলাদা চাবি ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হয়। নাজমুল হুদার এই আলমারিতেও এরকম একটা মিনি লকার আছে, যেটাতে তার টাকা পয়সা থাকে। নীরা বা নূর এখানে কখনো হাত দেয় না, এমনকি তিনি চলে যাবার পরও কেউ সেখানে হস্তক্ষেপ চালায়নি। কিন্তু আর হচ্ছে না, আর পারা যাচ্ছে না। নীরা টিউশনির টাকা আর জমানো কিছু দিয়ে একটা দিন ওরা চলেছে। ঘরের বাজার সদাই হয়েছে, উকিলের খরচা চলেছে। কিন্তু একটা মানুষের আর কত সঞ্চয় থাকতে পারে? বিরাট ধনী লোকেরও তো একসময় সঞ্চয় ফুরিয়ে আসে, সেখানে নীরা তো কোন ছাড়। তার উপর 2 দিন আগে নূরের অসুস্থতা বাবদ খরচা হলো কিছু টাকা। নীরা টাকার থলি এখন প্রায় শূন্য, তাই লকার খোলার সিদ্ধান্ত নিয়েছে, যদি কিছু পাওয়া যায়। কিন্তু কপাল মন্দ হলে যা হয়, নগদ 1 পয়সাও নেই সেখানে। আছে শুধু লাল কাপড়ে মোড়া মায়ের কিছু গহনা। নীরা কি করবে এখন? মাথায় হাত পড়ল ওর। নীরা যখন কপালে হাত রেখে হতাশ হয়ে বসে আছে, তখন ঘরে এসে ঢুকলো নূর। ওকে দেখে কৌতূহলী হয়ে এগিয়ে এলো। হাতে সোনার গয়নার মোড়ক, লকার, আলমারি খোলা। বুঝতেও অসুবিধা হলো না। অবাক হয়ে বোনের কাঁধে হাত রাখতেই অসহায় গলা ভেসে এলো একটা, এখন কি করব নূর? আমার হাতে যে আর টাকা নেই। মায়ের গহনা বেচে দে আপা, এগুলো রেখে কি হবে? বেচে দিব? উদাস চোখে তাকায় নূর, মাথা নাড়মায়। নাহলে বন্ধক রাখ, এভাবে তো চলা যায় না, তাই না? মাসির খরচ আছে, বাজার সদাই আছে, মামলার খরচও আছে। এসব কিছু তুই সামলাতে পারবি? তো টিউশনি ওই টাকা এত চলবে? নীরা সে প্রশ্নের জবাব দেয় না, অসহায় মুখে শুধায়, তাই বলে মার গয়নায় হাত দেব? মার কত শখের ছিল। জীবনে কখনো কখনো প্রয়োজনটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আবেগের দাম তখন আর থাকে না আপা। এখন আমাদের জীবন মরণ সমস্যা, এখন কি এসব তুচ্ছ আবেগের কথা ভেবে লাভ আছে বল? নীরা ছলছল নয়নে ছোট বোনের দিকে তাকায়। তার এই ছোট্ট বোনটা কবে এত বড় হয়ে গেল, কবে এত বুঝতে শিখলো? নূর আবার বলে, গহনাগুলো বন্ধক রেখে আয়, বাবার মামলা চুকে গেলে আবার সারিয়ে আনবো। ঠিক আছে। ইদানিং রাফাতের পরিবর্তন হয়েছে। সুবোধ বালকের ন্যায় নূরকে জ্বালানো বন্ধ করে দিয়েছে সে। কথায় কথায় ছ্যাদ করে ওঠে না, রাগ করে নূরের বেলুনি ধরে টান দেয় না, রাস্তায় হারবার সময় ফলো করে না, সুযোগ পেলেই টিজ করে না। নূর অবাক হয়। রাফাতের এই পরিবর্তন দেখে তার খুশি হওয়ার কথা, কিন্তু কেন যেন হতে পারে না। আগে যেমন ছিল, নূরকে যেন চিনতই না, এখন ঠিক তেমন হয়ে গেছে। এই বিষয়টা নূরকে পীড়াতাই। সে জানে না কেন।
তবুও তার অবচেতন মন চায় রাফাত নামের ছেলেটা আবার তাকে যন্ত্রণা দিক, তাকে জ্বালাতন করুক। কেননা তার ওই বেপরোয়া স্বভাবটা নিজের আনমনেই পছন্দ করে ফেলেছে নূর। ছুটির পর ব্যাগ কাঁধে নিয়ে ক্লাস থেকে বেরোচ্ছিল নূর। সাধারণত ঘন্টা পড়বার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের মধ্যে একটা তাড়াহুড়ো ভাব চলে আসে। ওটা হুড়মুড় করে সবাই একসঙ্গে বেরোনোর চেষ্টা করে, ধাক্কাধাক্কি হয়, কখনো কখনো মারামারিও হয়। কিন্তু এই হুড়োহুড়ি করবার বিষয়টা নিয়ে কেউ মাথা ঘামায় না। নূর বরাবরই শান্ত চিরস্থির মেয়ে, এসব ভিড় ভাড়টা এড়িয়ে চলতেই পছন্দ করে। আজও ঘন্টা পড়বার পর ক্লাসে চুপ করে দাঁড়িয়েছিল। মিনিট কয়েক পর একে একে যখন সবাই চলে গিয়ে করিডোর ফাঁকা হলো, তখন সে পা বাড়ালো। সিঁড়ির মুখে আসতেই হঠাৎ কে যেন ডেকে উঠল, এই নূর, দাঁড়া তো। আচম্বিতে আসা ডাকটা কর্ণকুয়ারে প্রবেশ করতেই চমকে ওঠে নূর। উদ্যত পা থামিয়ে ধীরে ধীরে মাথা হেলায়। 5 তলার উঠবার সিঁড়ির মধ্য সোপানে দাঁড়িয়ে আছে রাফাত, মুখে ক্লান্ত ভাব, নির্বিশেষ চেয়ে আছে ওরই দিকে। নূরের বিরক্ত হওয়ার কথা, কিন্তু সে বিরক্ত হলো না, এবং বহুদিন পর পরিচিত সেই সুর তার কানে আলোড়ন তুলল। মনে হলো কত দিন, কত বৎসর যেন কেউ এভাবে ডাকেনি। এই নূর, দাঁড়া তো। আহা, এমন কান ফাটানো চিৎকার করে দেওয়া ডাকটাও বুঝি কখনো কখনো ভাল লাগে। 5 তলে উঠবার সিঁড়ির মধ্যে সোফানে ব্যাগ কাঁধে দাঁড়িয়েছিল রাফাত। নূরকে দাঁড়াতে বলে প্রায় লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভাঙল সে। গুনে গুনে 4টে লাফ দিয়ে সোজা এসে দাঁড়ালো ওর কাছে, এত কাছে যে চাইলে নূরের হৃদযন্ত্রের স্পন্দন শুনতে সমর্থন হয়, এত কাছে যে চাইলেই নূরের হৃদযন্ত্রের স্পন্দন শুনতে সমর্থ হয়। নূর বোধহয় কিছু একটা ভাবছিল, তাই আচমকা রাফাতকে নিজের খুব কাছে আবিষ্কার করে ভরকে গেল। ইতস্তত করে বলল, তুমি তুমি ডাকছিলে কেন? রাফাত প্রকুচকে তাকায়। তোর তোতলামি ভালো হয়নি? নূর সে কথার জবাব না দিয়ে পিছিয়ে যায় দুপা। তার ভয়ানক অস্বস্তি লাগছে। এত কাছে কেউ দাঁড়ায়, বিড়বিড় করলো, কেন ডাকছো? কাঙ্ক্ষিত জবাব না পেয়ে একটা শ্বাস ছাড়ল রাফাত, কোমরে 2 হাত রেখে। অন্যদিকে তাকিয়ে কিছুক্ষণ সময় নিল নিজেকে ধাতস্থ করতে। আজ সে প্রতিজ্ঞা করে এসেছে, কোনো রকম উত্তপ্ত বা জ্বালাতন করবে না সে নূরকে। ভদ্রভাবে নিজের কথা বলবে, মনের কথা জানাবে। মিনিট 2 নিস্তবতার পর রাফাত মুখ খুলল, শান্ত গলায় বলল, শোন নূর, তোকে আমার ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। তোকে যন্ত্রণা দিতে, তুই কাঁদলে ভালো লাগে, তুই হাসলে ভালো লাগে, ভয় পেলে ভালো লাগে, তোতলামি করলে ভালো লাগে, আর 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 তোর এই বেনি দুটোকে ভালো লাগে। এগিয়ে এসে নূরের লম্বা বেনি দুটো ধরে রাফাত। নূর তখনও অপলক চোখে চেয়ে, এসব বলছে কি রাফাত? অস্পষ্ট স্বরে আওড়ায়, তুমি কি বলছো রাফাত? আমি জানি না আমি কি বলছি, আমি কিছু বুঝতে পারছি না। আমি তোকে এত ভালো লাগে কেন বলতে পারছিস? আমি অনেক চেষ্টা করেছি জানিস, তোর থেকে দূরে থাকবার, কিন্তু পারিনি। তোর ভেতরে কি একটা অদৃশ্য আকর্ষণ আছে, আমি চাইলেও দূরে থাকতে পারছি না। এলেমেলে শোনায় ওর কথাগুলো। নূর কিছু না বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। রাফাত আরো বেশি মরিয়া হয়ে উঠল। আমি বোধহয় তোর প্রেমে পড়ে গেছি। না না, বোধ হয় না, আমি সত্যি সত্যি তোর প্রেমে পড়ে গেছি, তোকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তুই তুই আমাকে ভালোবাসিস? আমি ঢোক গিলে বলল নূর। রাফাতের অনুভূতি কখন তার মাথার একটু উপর দিয়ে চুলের গোড় ঘেঁষে চলে যাচ্ছে, কিন্তু বুঝে আসছে না। রাফাত বলে, হ্যাঁ তুই, আমি ভালোবাসতে হবে তোকে। আমি তোকে সময় দিচ্ছি, তুই সময় নে, সময় নিয়ে ভাব, আমাকে ভালোবাসতে শুরু কর। কিন্তু তুই আমাকে না বলতে পারবি না, আমি তোকেই চাই। শেষ কথাটা অনাবশ্যক জোর দিয়ে উচ্চারণ করে। নূর তখনও বোবা চোখে চেয়ে। ওর অবুঝ সরল দৃষ্টি দেখে রাফাত আনমনে হাসে। হঠাৎ খুব কাছে আসে ওর, 2 হাত নূরের কপালে দুপাশে রেখে বেনি করা চুলে ঠিক মাঝছিদিতে চুমু আঁকে দ্রুত। তারপর ওকে ছেড়ে 3 লাফে নেমে গিয়ে দাঁড়ায় 4 তলার সিঁড়ির মাঝখানটায়। হতভম্ব নূরের দিকে চেয়ে ফ্লাইং কিক ছুড়ে দিয়ে একদম ভোজবাজির মতো হাওয়া হয়ে যায়। নূর বিস্মিত, স্তম্ভিত। নাজমুল হুদার কেসের অগ্রগতি নেই, দিনকে দিন জটিলতার ধারণ করেছে সেটা। সর্বশেষ শুনানিতেও কোনো ফয়সলা হয়নি, বরং আরও 7 দিনের সময় দিয়ে আদালত মুলতবি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকা, দুপুর 1:30।
সকাল থেকে আজ ক্যাম্পাসে পড়ে আছে নীরা। 3টে ক্লাস ছিল আজ, এর মধ্যে 2টো হয়ে গেছে, আর একটা আছে বেলা 3টেই। ওটা বেশি ইম্পর্টেন্ট। হাতে এখনো ঘন্টা 3 সময় আছে, কিন্তু এর মধ্যে বাসায় ফিরে নিজের কাজগুলো সম্পূর্ণ করতে পারবে না। যেতে আসতেই 1.5 ঘন্টা চলে যাবে, আর বাকি ওইটুকু সময়ের মধ্যে আজ যাই হোক একটা মেয়ের খাওয়া গোসল সম্ভব নয়, তাই চেয়েও বাড়ি যেতে পারেনি। উদাস মধ্যাহ্নের প্রখর রোদে নীরা একা একা বেরোয় ক্যাম্পাস থেকে। দুপুরের খাওয়াটা সারতে হবে, কিন্তু সেজন্য কোথায় যাবে সেটাই ভেবে পেল না ও। আশেপাশে নামি দামি অনেক রেস্তোরাঁ আছে, কিন্তু সেসবে খেতে যাওয়ার আগে নিজের পকেটের কথাও তো ভাবতে হবে ওর, কেননা সেখানে খাবার মান যেমন, দামটাও তেমন চড়া। সস্তার মধ্যে ছোটোখাটো হোটেল আছে কিছু, সেখানে যাওয়া যাক, কিন্তু সেখানকার অপরিচ্ছন্ন পরিবেশ দেখলে নীরার গা গুলায়। খাওয়া তো বহু দূর। এদিকে বেলা বাজছে, পেটের ভেতর হওয়া গুড়গুড় শব্দই জানান দিচ্ছে প্রবল ক্ষুধার। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বাড়ছে হু হু করে, পেট মোচড়াচ্ছে সমান তালে। 7 না ভেবে নীরা এগিয়ে গেল একটা হোটেলের দিকে। ছোট হোটেল হলেও ভিড় প্রচুর, এই গরমেও কাউন্টারের সামনে মানুষ গিজগিজ করছে। নীরা সিদ্ধান্ত নিল মিষ্টি দিয়ে পরোটা খাবে। ঘরমাক্ত চোখগুলোকে ঠেলে ঠুলে অর্ডার দিতে এলো বটে, কিন্তু বিধিবাম। পরোটা ফুরিয়েছে বহু আগেই। ডালপুরি চাইলো, কিন্তু ম্যানেজার জানালো ডালপুরি নেই, শুধু পুরি আছে। মনটা খারাপ হলো নীরার। ম্যানেজার সেই উদাসীন চোখে তাকিয়ে আছে, কথার উত্তর দিচ্ছেন গা ছাড়া ভাব নিয়ে। বিক্রেতা সুলভ আচরণ নয় একটুও। নীরা কেমন বিষণ্ণ বোধ করলো। ভালো খাবার নেই, ব্যবহারও ঠিক নেই, এরকম জায়গায় থাকবার মানে হয়? নীরা বেরিয়ে এলো হোটেল থেকে। পেটের খিদেকে পাত্তা দিল না এক রত্তি। পাশের চায়ের দোকানে গিয়ে 1 কাপ চায়ের অর্ডার দিল। ভর দুপুরটা আর চা দিয়েই পার করবে। দোকানটা একদম রাস্তার ওপরেই। বাইরের বেঞ্চিতে বসলে রাস্তার গাড়িগুলো গোড়া যায় স্বচ্ছন্দেই। নীরা চায়ের কাপ হাতে নিয়ে বিষণ্ণ মুখে চেয়ে আছে রাস্তায়, চুমুক দিচ্ছে আলগোছে। ক্ষণিকক্ষণ পরেই একটা কালো রঙের গাড়ি এসে থামলো দোকানের অদূরে। ড্রাইভিং সিটের কাজ নামলো। ভেতর থেকে দেখা গেল ফারদিন সাহেবের গাম্ভীর্য মাখা মুখখানি। গাড়ি জানলা দিয়ে হাত বের করে নীরাকে ইশারায় কাছে ডাকলো ফারদিন। নীরাবতী। নীরা সবটা দেখলো, কিন্তু বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখালো না। দৃষ্টি সরিয়ে চায়ে মনোযোগ দিল। যদিও তার মনের অবস্থা ততক্ষণে টালমাটাল। আসলে এমনই হয়, গত কয়েকদিন ধরেই এমন হয় ওর। যখনই ফারদিন নামক মানুষটা তার সামনে আসে তখনই নীরা শ্বাস ছাড়ল। মিনিট 2 পরে গাড়ি থেকে নেমে এলো ফারদিন, সোজা নীরার সামনে এসে দাঁড়ালো। কেমন আছেন মিস? ওর হাস্যজ্জ্বল কণ্ঠই জানান দিল নীরা তার উপস্থিতি টের পেয়েও কিছু বলেনি, নির্বিকার উপেক্ষা করে গেছে। এই নিয়ে চিন্তিত নয় ফারদিন। মাথা নাড়ালো নীর। ভালো, আপনি? এই তো। স্মিত হাসে, তারপর নীরার পাশে বেঞ্চিতে বসবার অনুমতি চাই। আপনার পাশে বসতে পারি? অনুমতি দিবেন? নিশ্চয়ই, কেন নয়। জোরপূর্বক হেসে জবাব দেয় নীরা। তার ভালো লাগছে না, বুকের ভিতর তোলপাড় শুরু হয়েছে ইতিমধ্যেই। ফারদিন নামক এই ব্যক্তিত্বপূর্ণ যুবকের সামনে পড়লে তার এমনিতেই হাঁসফাঁস লাগে, অস্থির হয় চিত্ত। তার উপর আজ মন ভালো নেই। সেখানে ফারদিনের উপস্থিতি কি ঝড় তুলবে বলুন তো? প্রশ্রয় পেয়ে ফারদিন নিঃসন্দেহে বসে পড়ে ওর পাশে, বলল, আপনি নিয়মিত ভার্সিটি আসেন না কেন নীরাবতী? আপনি খোঁজ নিয়েছেন বুঝি? নীরা সরু চোখে তাকালো। ভেবেছিল এই প্রশ্নে ফারদিন অপ্রস্তুত হবে, কিন্তু সে জানে না স্বল্পভাষী বিচক্ষণ পুরুষেরা সহজে বিব্রত হয় না। তারা যুক্তি জানে, সেই যুক্তির বলেই কুপকাত করে অন্যকে। একটু অস্বস্তিতে পড়ে না, সহজ স্বীকারোক্তি করে ফারদিন। অবশ্যই, যাকে ভালোবাসি তার সম্বন্ধে একটু খোঁজ না নিলে চলে? নীরা কেঁপে উঠল ওর কথাই। পিঠের মাঝ দিয়ে ঠিক মেরুদণ্ডও বরাবর একটা শীতল স্রোত বয়ে গেল। হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত হলো। কি বলল ফারদিন? যাকে ভালোবাসি? কাকে ভালোবাসে? নীরাকে? নীরা জবাব দেয় না দেখে ফারদিন মুচকি হাসে। গলার স্বর খাদে নামিয়ে ফিসফিস করে বলে, নীরাকে ভালোবাসি। বিস্ফোরিত চোখে তাকালো নীরা। ফারদিনের এত সরল কথার ধরন, ঠোঁটের কোণে স্মিত হাসির রেশ ওর চিত্তকে অশান্ত করে তোলে। মুহূর্তেই একটু আগের বিষণ্ণতা বোধ হারিয়ে গেল। কেমন অদ্ভুত ভালো লাগার আবেশে ভরে এলো বুক। প্রশান্তির হাওয়া বয়ে গেল সারা মন প্রাণ জুড়ে। কিন্তু তৎক্ষণাৎ প্রশ্নটা হানা মস্তিষ্কের দুয়ারে।
সে কি ভালোবাসে ফারদিনকে? ঠিক তখনই হঠাৎ কেউ বলে ওঠে, হ্যাঁ, আপনিও ভালোবাসেন আমাকে। ভালোবাসেন বলেই আমার জন্য কাতর হন। চোখে চোখ পড়লে চট করে দৃষ্টি নামান, অথচ আমার আড়ালে লুকিয়ে দেখেন। আমায় দেখলে আপনার হৃদযন্ত্রের কম্পন বাড়ে শতগুণে, উথাল পাতাল করে মন। চট করে মাথা তোলে নীরা। জিজ্ঞেস না করে পারে না। আপনি জানলেন কি করে? ফারদিন হাসলো খুব করে। এক হাতে নীরা চুলগুলোকে এলোমেলো করে দিয়ে বলে উঠল, আমি জানি মিস, সব জানি। কারণ আপনার এই অসুখে শুধু আপনি একা পড়েননি, সঙ্গে আমাকে নিয়েই পড়েছেন। একটা মানুষের কত রূপ হয়? মানুষ কি বহুরূপী হয়? বর্ণচোরার মতো ক্ষণে ক্ষণে চেহারা বদলায়, কি জানি। রাফাতকে ইদানিং বর্ণচোরায় মনে হয় নূরের। সেটার এত ফুল। পরিচয়ের আগে ক্লাসের 8-10টা স্টুডেন্টের মতো নূরের কাছে ওকে মনে হতো ভীষণ ভদ্র, মিশুক আর ভালো মানুষ ছেলে। পরিচয়ের পর মনে হতে লাগলো পাক্কা বখাটে। নূরের মতো বোকাশোকা মেয়েদের উত্তক্ত করে মজা লোটে। আবার নূরের সেদিনের কথার পর ওর ব্যবহার দেখে মনে হয়েছিল প্রচণ্ড অহংকারী ছেলে। নূরের কথা যেন তার ইগোয়েস্টিক মনোভাবে সূচের মতো বিঁধেছে, তাই এড়িয়ে চলে ওকে। কিন্তু ঠিক তারপরই সেদিনের ঘটনায় রাফাত যেভাবে অধিকার ফলাতে এলো, দাপট দেখিয়ে বলল নূরকে চাই, তখন ওকে মনে হচ্ছিল বড়লোক বাপের জেদি একরোখা ছেলে, যার 100টা খেলনা থাকলেও পাশের বাড়ির সমবয়সী বন্ধুর একটা নগণ্য খেলনা দেখলে জেদ চেপে যায়, ওইটা চাই, এবং জোর করে অথবা ভুলিয়ে ভালিয়ে। না হয় নিজের সমস্ত খেলনার বিনিময়ে ওই একটিকেই উদ্ধার করে। তেমন নূর অবাক হয়েছিল, স্তম্ভিত, বাকরুদ্ধ ছিল। ভেবেছিল আবারও রাফাত ওকে যন্ত্রণা দেবে, ভালোবাসি বলে মাথা নষ্ট করে দেবে, নতুন উপায়ে ট্রিস করবে। কিন্তু বাস্তবে তা হলো না। গিরগিটির মতো রং পাল্টালো রাফাত, বদলে গেল পুরোপুরিভাবেই। এবার শত্রুতা করে নয়, বন্ধুত্বের হাত বাড়াতে চাইল যেন। নূরের স্বভাবসিদ্ধ অন্তর্মুখী আচরণ তাতে বাধা হয়ে দাঁড়ালো বটে, কিন্তু রাফাত পাত্তা দিল না। প্রাণপণে লেগে গেল সে, কাঁঠালের আঠার মতো জেকে বসলো একেবারে। নূরের সঙ্গে মিশে গেল ছায়ার মতো। ওকে বুঝলো ওর মতো করে, নিজের কিছু চাপিয়ে দিল না। যত্নশীল হলো, দায়িত্ববান হলো। নূরের উদাসী সত্তাকে ভালোবাসলো, গোটা নূরকেই চাইল সর্বাগ্র হয়ে। আজকাল রাফাতকে দেখলে নূর চমকায়, মনে পড়ে পুরনো দিনের কথা। সেই অসহ্য ছেলেটা এখন কেমন যেন সহনীয় হয়ে গেছে, আগের মতো আর নেই। ভালোবাসার জোর দাবি সেই প্রথম দিনই জানিয়েছিল খুব করে, কিন্তু তারপর আর নয়। এখন সে ওর বন্ধু, খুব ভালো বন্ধু, যে ওকে বোঝে, ওর একাকী সময়ে চমৎকার সঙ্গী হয়। মাঝে মাঝে নূরের হঠাৎ করেই মনে হয় তার এই নিঃসঙ্গ জীবনে একটা মানুষের খুব প্রয়োজন ছিল, যে মানুষটা তাকে বুঝবে, তাকে ভালোবাসবে। আজ অনেকগুলো দিন পর নূর যেন সেই রকম কাউকে পেয়েছে। রাফাতটাকে সেই অনুভূতিটা দিয়েছে। সে যে একা নয়, তারও বন্ধু আছে। এত সবের মাঝেও নূর বোঝে যে এটার উদ্দেশ্য কি। তার আড়ালে আবঢালে করা ভালোবাসার পাগলামিগুলো নূরকে অবাক করে। গোপনে একটা আনন্দের শিহরণ জাগায় শরীর জুড়ে, কিন্তু সে অনুভূতি আসলে ভালোবাসার না, অন্য কিছুর। নূর জানে না, হয়তো জানবে এক সময়, তখন রঙিন প্রজাপতি ডানা মেলে দেবে ওর মনের আকাশে। অবশ্যই সেই কাঙ্ক্ষিত দিনটি এলো। প্রায় 2 মাস থেকে ঝুলে থাকতে থাকতে আজ মামলার চূড়ান্ত ফয়সালার দিন। এই 2 মাসে অনেক কিছুর পরিবর্তন হয়েছে, বদলেছে সময়, বদলেছে মানুষগুলো। এই যে নীরার কথাই ভাবুন, চিরকাল বাপের স্নেহতলে বেড়ে ওঠা মেয়ে, মধ্যবিত্ত পরিবারে ছাপোষা মানুষ। কোনোদিন কি সে কোর্ট কাচারিতে ছোটাছুটি করেছিল, নাকি কোনোদিন করেছিল কাঁচা বাজারে গিয়ে মরিচের দর কষাকষি? 2 মাসে অদ্ভুত পরিবর্তন এসেছে ওর। আগের চেয়ে বুদ্ধি বিবেচনায় অভিজ্ঞ হয়েছে, সাংসারিক জ্ঞান হয়েছে। অপটু মানুষটিও এখন দক্ষ হাতে সব সামলাতে শিখেছে। অনুভূতিহীন জীবন পাল্টেছে ওর। শান্ত চিরস্থির নদীর মতন স্রোতহীনা জীবনে দৌড়া লেগেছে প্রেমের। স্নিগ্ধ এক অনুভূতির জোয়ার ওর জীবনে। নূরও বদলেছে। আজন্ম অন্তর্মুখী সাদাসিধা উদাস কিশোরী এখন আর উদাস থাকে না। অস্থির মতির রাফাতের সংস্পর্শে এসে ব্যাকুল হয়েছে চিত্ত। চঞ্চল চপল বালিকার মতো সে এখন রঙিন চেয়ে দুনিয়া দেখে। আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত মোহাম্মদ নাজমুল হুদাকে বেকসুর খালাস বলিয়া বিবেচনা করিতেছে।
আর উপর আরোপিত সকল দায় থেকে অব্যাহত দেওয়া হইতেছে। মামলা থেকে মুক্তি মেলে নাজমুল হুদার। ছাড়া পেয়ে দুই মেয়ের হাত ধরে আদালতের বাইরে বেরোন তিনি। বহুদিন পর মুক্ত বাতাসের ভেতর থেকে তার প্রাণ জোড়ায়, বুক ভরে শ্বাস টানেন। দুই কন্যার মাথায় হাত বুলিয়ে আদর করে দেন। সেদিন বিকেলে নাজমুল হুদার ছোট্ট বাড়িতে আগমন ঘটে ফরিদুর রেজা সাহেবের পুরো পরিবারের। দরজা খুলে এতগুলো মানুষকে দেখে হতভম্ব হয়ে যায় নূর। চেঁচিয়ে বাবাকে ডাকে। ওর চিৎকার শুনে অন্দরমহল থেকে বেরিয়ে আসে নাজমুল হুদা আর নীরা। একঝাঁক মানুষ থেকে ওরাও বোকা বনে যায়। সৎপিত ফিরতেই শুরু হয় ছোটাছুটি। মেহমান আপ্যায়নে তদারকি করেন নাজমুল হুদা। 1 ঘন্টার দৌড়ঝাঁপের পর পরিস্থিতি আয়ত্তে এলে প্রস্তাবটা তোলেন ফরিদুর রেজা সাহেব। ভাই সাহেব, আপনার বড় মেয়েটিকে যে এবার আমায় দিয়ে দিতে হবে। আমার পুত্রটি তো আর আশায় বসে রয়েছে। বিস্মিত নয়নে একবার ফরিদুর রেজা আরেকবার মেয়ের মুখের দিকে তাকান নাজমুল হুদা। নীরা আনত ভঙ্গিতে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। মিসেস ফরিদা হাত বাড়িয়ে তাকে কাছে ডাকলে গুটি গুটি পায়ে এগিয়ে আসলো সে। ফরিদুর রেজা হাসলেন এবার। ভয় নেই ভাই সাহেব, আপনার কন্যা যেমন এ বাড়ির মেয়ে ছিল, আমার বাড়িতেও মেয়ে হয়ে রইবে। আমার দুটি কন্যা আলোকনন্দা আর বাগান বিলাসের মতো যত্ন করে রাখবো তাকে। নীরা চিবুক চুয়ে সস্নেহে মিসেস ফরিদা বললেন, কি মা, যাবে না আমার বাড়ি? লজ্জায় মুখ লাল হলো ওর। থুতনি মিশে গেল বুকের সাথে। কোনো মেয়ে কি নিজে মুখে তার বিয়ের কথা কইতে পারে? সনম বলে একটা ব্যাপার আছে না। সে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে নীরার ছোট্ট মুঠোফোনে কল এলো ফারদিনের। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠ, আবেগ মেশা। নীরাবতী, আমার হচ্ছেন তবে? নীরা জবাব দেবে কি? লাজে রাঙা হয়ে কোনো মতে বলে, হ্যাঁ। ফারদিন ফিসেল হাসে, আপ্লুত হয়ে বলে, নীরাবতীকে অনেক অনেক ভালোবাসবো। পৃথিবীর সব সুখ এনে দেব তাকে। সে আমায় চাইবে, ভালোবেসে চাইবে। পরিশিষ্ট টিনের চালে বৃষ্টি পড়ছে টাপুর টুপুর শব্দে। ঘুম থেকে উঠে নীরা দাঁড়িয়েছে বারান্দায়। খোলা বারান্দা, ছোঁচার পানি পড়ছে উঠানে। নীরা হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে হিম শীতল জলকণা। পুরোনো আমলের দোতলা টিনের বাড়ি, বাংলো ঘরগুলোর মতো অনেকটা। ঘরের সামনে বারান্দা, ওপরে চাল আছে বটে, কিন্তু সামনে কোনো রেলিং নেই। নাজমুল তার গ্রামের বাড়ি এটা। গতকাল এসেছে ওরা। ওরা মানে বুঝেছেন তো, ওরা মানে হলো নবদম্পতি। নীরা ফারদিন আপন মনে বৃষ্টি ফোঁটা নিয়ে জলকেলি করতে করতে হঠাৎ অনুভব করলো ভেতর থেকে কেউ ওকে জড়িয়ে নিচ্ছে। দুটো উষ্ণ হাতের ছোঁয়া ওর পেলা উদরে লাগলো। ধীরে ধীরে খুব যত্ন করে আগলে নিল ওকে। নীরার পিঠ গিয়ে ঠেকলো তার শক্ত পোক্ত বুকটাই। হৃৎপিণ্ডের স্পন্দন হলো দ্রুত। ধকধক আওয়াজ শুনতে পেল দুজনে। কানের কাছে ফিসফিস করে বলল, হানিমুনে এসে বরকে রেখে পালিয়ে যাওয়া কোন দেশি ভদ্রতা? মিসকে এখন ভদ্রতা শেখাতে হবে নাকি? হাতের বন্ধন দৃঢ় হলো, স্পর্শগুলো হলো গভীর। নীরা কেঁপে উঠল। আলতো করে হাত রাখলো ফারদিনের হাতের ওপর, আঁকড়ে ধরলো পুরুষালী বাহু। অস্পষ্ট স্বরে বলল, হয়েছে কি? প্রেম প্রেম পাচ্ছে। ইস, এই বৃষ্টির মধ্যে এই সুন্দর সকালে বদমাইশি করার জায়গা পান না? না নীরাবতী, এই বৃষ্টির মধ্যে এই সুন্দর সকালেই তো প্রেম পাই। তুমি জানো না বুঝি? ঢং। কপট রাগ করে অন্যদিকে তাকালো। ফারদিন তাতে থোড়াই কেয়ার করলো যেন। নীরাকে আরও একধা অস্থিরতায় ডুবিয়ে আবৃত্তি করলো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমার প্রেম পায় সকাল দুপুর। নীরার রাগ করবার কথা, কিন্তু ফারদিনের কবিতার ঢং থেকে হাসি আটকানো গেল না। হেসে ফেললো খিলখিল করে। হাসতে হাসতেই বলল, এটা কবিতা ছিল বুঝি? আপনি পারেনও বটে। নীরাবতীর বর বলে কথা, না পারলে চলে। আমি কিন্তু আরো অনেক কিছুই পারি, দেখবে। ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হলো না ওর। লজ্জা রাঙা মুখে বলল, যাহ, আপনি ভারী অসভ্য। ঠোঁট উল্টে বলল ফারদিন, কিছু না করতে অসভ্যের তকমা লাগিয়ে দিলে, এটা কি ঠিক? নীরা হাসলো। ঠিক তখনই ওকে পেছন থেকে পাজাকোলা করে তুলে ঘরের দিকে এগোতে এগোতে ফারদিন বলল, এখন তো তবে বেশি বেশি করে অসভ্যতামি করতে হয়। এসো, তোমার ক্লাস নিচ্ছি। লাজে গাল গরম হয় ওর, কান দিয়ে ধোয়া ছোটে, কিন্তু মুখে রা অব্দি থাকে না। বরং লাজুকলতা মুখখানি লুকানোর জন্য তার বলিষ্ঠ বুকেই আশ্রয় খুঁজে নীরা। ফারদিন হেসে ওঠে উচ্চস্বরে। ভেতরে গিয়ে দৌড় দেয় ঘরে।
বাইরে বৃষ্টির তোপ বাড়ছে। টাপুর টুপুর বৃষ্টির কমনীয়তা কমে ঝড় উঠে খুব। সেই ছোট আবহাওয়া যেন ভাসিয়ে নিয়ে যায় কাউকে। প্রকৃতির মতো ওই বন্ধ কামরার ভেতরেও ঝড় উঠেছে। ভালোবাসা নামক সেই ঝড়ে ভেসে যাচ্ছে নীরাবতী এবং ফারদিন।